আজকে আমরা দেখবো যে অ্যারে অ্যারে। তো আমি যে মুভ দিয়ে অ্যারে বের করতেছি, তো আপনাকে আগে বুঝতে হবে যে অ্যারে জিনিসটা কি, নাকি এটা বুঝতে হবে যে অ্যারে জিনিসটা হোয়াট ইজ অ্যারে। আমরা যদি ভেরিয়েবল চিনে থাকি, ভেরিয়েবল ভি এ আর var x ইকুয়াল টু হচ্ছে 10, এটা কি আমরা কি করতে পারি, প্রিন্ট করতে পারি ডকুমেন্ট ডট রাইট, এটার মধ্যে আমি x টা ঢুকাই দিতে পারি, ঢুকাই দিয়ে এটা যদি আমি আউটপুটটা দেখতে চাই, তাহলে আমার এই জায়গা থেকে এটাকে ওপেন করতে হবে, ওপেন উইথ গুগল ক্রোম, তাহলে যে 10টা প্রিন্ট করতেছে, এই তো। তো এটা হচ্ছে ভেরিয়েবল, কিন্তু এই ভেরিয়েবলের ভ্যালু কয়টা, একটা ভ্যালু না। কিন্তু আমি যদি চাই এখানে কোমা কোমা দিয়ে আমি 20 লিখবো, কোমা দিয়ে 30 লিখবো, এমন হতে পারে না, আমার একাধিক ভ্যালু দরকার। একটা ভেরিয়েবলের মধ্যে আমরা একাধিক ভ্যালু ঢোকাতে চাচ্ছি, তাহলে সেক্ষেত্রে কি করা পসিবল? অলরেডি এখানে ইরোর দিয়ে দিছে, অলরেডি এখানে ইরোর দেখেন, একটা লাল রেড কালার দিয়ে দিছে, তারপরে দেখেন কি আসে। তারপরে কিন্তু দেখেন যে ইরোরের কারণে কিছু আসতেছে না। ইরোরটা কোথায় দেখবেন? ইরোর কি এখানে শো করতেছে যেখানে কোনো প্রবলেম আছে কিনা? আপনাকে ইনস্পেক্ট করতে হবে। ইনস্পেক্ট করে এই জায়গাতে কনসোলে দেখেন, এই যেখানে সিনট্যাক্স ইরো আনএক্সপেক্টেড নাম্বার এখানে দেখাচ্ছে, তার মানে কিছু একটা সামথিং রং। ইরোরটা এখানে, ইরোরটা কিন্তু এই জায়গাতে কোথাও দেখাচ্ছে না, ঠিক আছে? তার মানে আমরা একটা ভেরিয়েবলের মধ্যে আমরা একাধিক ভ্যালু কি করতে পারবো না, রাখতে পারবো না। একটা ভেরিয়েবলের মধ্যে আমরা একাধিক ভ্যালু রাখতে পারবো না। এখন একাধিক ভ্যালু রাখার জন্য তো কোনো একটা পদ্ধতি অবশ্যই তো তৈরি করছে কেউ না কেউ, নাকি? তৈরি করতে হবে না? কারণ আমার তো প্রয়োজন হতে পারে যে আমি একটা ভেরিয়েবলের মধ্যে আমি অনেকগুলা ভ্যালু রাখবো। তো সেই জিনিসটাকে আমরা আসলে অ্যারে বলতেছি, যে আমরা অ্যারের মধ্যে, তাহলে অ্যারেও কি একটা, অ্যারেও হচ্ছে একটা ভেরিয়েবল, বাট এটা একটা স্পেশাল ভেরিয়েবল। কি ভেরিয়েবল? অ্যারে হচ্ছে একটা ভেরিয়েবল। যদি আপনাকে বলে যে অ্যারে জিনিসটা কি, আপনি কি বলবেন? আপনি বলবেন যে অ্যারে হচ্ছে একটা ভেরিয়েবল, বাট এটা একটা স্পেশাল ভেরিয়েবল যেটার মধ্যে আমরা একাধিক ভ্যালু রাখতে পারি। আমার কথা বোঝা গেছে? এখন যদি কেউ জিজ্ঞেস করে কখনো, যদি কেউ জিজ্ঞেস করে, আমরা বলতে পারবো না যে অ্যারে জিনিসটা কি? জি ভাইয়া বলতে পারবো। তাহলে আমরা যেমন ভাবে, ওকে ভাইয়া, তাহলে একটু দেখেন তাড়াতাড়ি করা যায় কিনা। এটা কি দেখি একটু, সজীব চন্দ্র সেন না? আমি কি ভুল কিছু করতেছি নাকি? হ্যাঁ, এই আমি যে রিমুভ করে দিচ্ছি, এটা কি ভুল করতেছি? ঠিক আছে, না ঠিক আছে, ওকে, ঠিক আছে ভাইয়া। যেটা আপনারা ঠিক বলতেছেন তাহলে আমি ঠিক, মানে আমি একাই ড্রাইভার নিব না তো, ড্রাইভারটা আপনারও, যেটা আপনারা ঠিক বলছেন। ওকে, চলেন। তাহলে আমাদের যখন আমরা ভেরিয়েবল নিয়ে কাজ করা শিখছিলাম, তখন তো ভেরিয়েবল কিভাবে ডিক্লেয়ার করতে হয় সেটা তো আমরা শিখছিলাম, যে একটা ভি এ আর var দিতে হতো, একটা নাম দিতে হতো, একটা ইকুয়াল সাইন, তারপরে ভ্যালুটা দিতে হতো। এরকম করে আমরা ভেরিয়েবল কিভাবে লিখতে হয় সেটা শিখছিলাম। এখন আমরা অ্যারে কিভাবে লিখবো সেটাও শিখতে হবে। তো অ্যারে লেখার জন্য আপনাকে তিনটা পদ্ধতিতে অ্যারে আসলে লেখা যায়, আমি একটা একটা করে দেখাচ্ছি। প্রথমত আপনাকে যেহেতু বললাম অ্যারে হচ্ছে একটা ভেরিয়েবল, তাহলে স্পেশাল হোক আর যেটাই হোক ভেরিয়েবল তো, তাহলে ভেরিয়েবল লেখার জন্য আপনাকে অবশ্যই var কিওয়ার্ডটা ইউজ করতে হবে। এরপরে ডি, মনে করেন ভেরিয়েবল নাম দিলাম হচ্ছে ডাটা, DATA ডাটা, ইকুয়াল নিউ নামে একটা কিওয়ার্ড ইউজ করলাম। নিউ নামে একটা কিওয়ার্ড, এমন না যে আপনি নিউজ লিখবেন বা অন্য কিছু লিখবেন, এটা কিন্তু আপনার তৈরি করা না, এটা হচ্ছে জাভা স্ক্রিপ্টে তৈরি করা। অ্যারে ডিক্লেয়ার করার জন্য নিউ নামে একটা কিওয়ার্ড লিখতে হয়। তো এন ইউ লিখলাম নিউ, এরপর আমি লিখলাম হচ্ছে ARRAY অ্যারে, এরপরে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট। কি হইলো? সব বন্ধ করে দিচ্ছিল কেন? এটা হচ্ছে একটা নিয়ম অ্যারে ডিক্লেয়ার করার জন্য। অ্যারে ডিক্লেয়ার করার এটা একটা পদ্ধতি। এরপরে আমরা নিচের দিকে যাই, var DATA ডাটা ইকুয়াল শুধু অ্যারে, শুধু অ্যারে, এটা দিলেও কি হবে, এটা হচ্ছে অ্যারে ডিক্লেয়ার করা একটা পদ্ধতি। তাহলে নিউ দিয়েও কাজ করতে পারি, নিউ ছাড়াও আমরা কাজ করতে পারি। ওকে, আরো একটা পদ্ধতি দেখব, var, যেটা এখন চলতেছে, ডাটা ইকুয়াল থার্ড ব্র্যাকেট।
এটাও হচ্ছে অ্যারে ডিক্লেয়ার করার পদ্ধতি। আপনি ভ্যালুগুলো অ্যাসাইন করবেন কোথায়? ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে। ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে 10 20 30 40, যেমন হচ্ছে 10 20 30 40। সেম ভাবে এখানে 10 20 30 40। আপনি এই তিন ভাবে অ্যারে ডিক্লেয়ার করা যায়। আপনি কি বুঝতে পারতেছেন আমার কথা? ক্লিয়ার? জি ভাইয়া, তার মানে ডাটাটা লিখতেই হবে তাই তো? না 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 ডাটা না ইকুয়াল ডাটা লিখতে হবে না, এখানে আপনি এক্স ওয়াই জেড লিখে, এটা হচ্ছে ভেরিয়েবলের নাম, এটা ও হচ্ছে আচ্ছা, এখন বুঝতে ভেরিয়েবলের নাম। পেরেছি ভাইয়া, আমি এটা দেখে একটু কনফিউজ হয়ে গেছি। কনফিউশন হবেন কেন? এটা হচ্ছে ভেরিয়েবলের নাম, ভি এ আর, ভার। ভার কিওয়ার্ডটা ইউজ করার পর যখন নরমাল ভেরিয়েবল লিখতাম তখন ভেরিয়েবলের নাম দিতাম না? তো এখানে একটা নাম তো দিতেই হবে, এটাও নাম দিতে হবে। জি ভাইয়া, এখন ক্লিয়ার ভাই, এখন ক্লিয়ার। এখানে ডাটা লেখা দেখে আমি একটু কনফিউজ হয়ে গিয়েছিলাম। এখন বোঝা গেছে আমার কথা? জি ভাইয়া। জি ভাইয়া। সবাই ক্লিয়ার না ভেজাল আছে কথার মধ্যে? আমরা মূলত উপরে এই দুটো ইউজ করব না, এটা আগের যুগে চলতো, এখন আধুনিক যুগে এত লিখা পছন্দ মানুষ করে না। এখন এই যে থার্ড ব্র্যাকেট দিলে মানুষ বুঝতে পারে এটা একটা অ্যারে। থার্ড ব্র্যাকেট দিলে মানুষ কি বুঝতে পারে এটা হচ্ছে একটা অ্যারে। ঠিক আছে, তো আমরা এই পদ্ধতিটাতে ইউজ বেশি করব। বুঝতে পেরেছেন? জি ভাইয়া। এখন মনে করেন আমাকে প্রিন্ট করতে হবে, প্রিন্ট করব এটা। তাহলে আমি কি করব? ডকুমেন্ট ডট রাইট, এটা ভিতরে যদি আমি দেই x, এরপরে যদি আমি এখানে রিলোড দেই 10 20 30 40 50, যেটা যেটা থাকা সবগুলো ভ্যালু এখানে শো করতেছে। বোঝা যাচ্ছে? জি ভাইয়া। এখন কথা হচ্ছে এটা যে আমি তো সবগুলা ভ্যালু শো করাতে চাচ্ছি না, আমি শো করাতে চাচ্ছি হচ্ছে প্রথমটাকে, শুধু প্রথমটাকে শো করাবো, শুধু প্রথমটাকে শো করাবো। এই জন্য আমাকে এই x এর ভিতরে থার্ড ব্র্যাকেট দিতে হবে। থার্ড ব্র্যাকেটটা দেওয়ার পরে এখানে বলে দিতে হবে 0। 0 কেন বলতেছি? এটা বলে ইনডেক্সিং, এটা বলে হচ্ছে ইনডেক্সিং। এই 10টা যেই পজিশনে বসে আছে সেই পজিশনটার নাম হচ্ছে 0 পজিশন। এই 20টা যেই পজিশনে বসে আছে সেই পজিশনটার নাম হচ্ছে 1। এই 30টা যেই পজিশনে বসে আছে সেটার নাম হচ্ছে 2। এই 4টা যেটা বসে নাম হচ্ছে 3। আমি একটু রিলোড করি। ভাই নিচেটা একবার ডকুমেন্ট ডট রাইট লেখা আছে, এটার জন্য মনে হয় কনফিগ করছিলাম কিছু। ও সরি রাইট, আমি তো একটু আগে পাগল হয়ে গেছিলাম। ডাবল ভ্যালু আসছে। হ্যাঁ, তো দেখেন এখন কিন্তু আসছে 10। অ্যারে থেকে এটাকে বলে ইনডেক্সিং। অ্যারে এই জিনিসগুলোকে বলে ইনডেক্স, মানে পজিশন, কোন পজিশনে আপনি আছেন। ক্লাসের মধ্যে যে সবচেয়ে ভালো স্টুডেন্ট তাকে পজিশন দেওয়া হয় 1, যে সেকেন্ড যার যে তার থেকে একটু দুর্বল তাকে পজিশন দেওয়া হয় 2, এরকম করা হয় না? তেমনি আপনার অ্যারেতে প্রথম ভ্যালুটাকে বলা হয় 0 পজিশন। প্রথম যেই ভ্যালুই থাকুক না কেন সেটাকে বলবো আমরা 0 পজিশন, 2 নাম্বারটাকে বলবো 1 পজিশন, এইরকম করে একটা একটা করে বাড়তে থাকবে। এখন যদি আমি 40টাকে প্রিন্ট করতে চাই তাহলে আমি এখানে পজিশন কত দিব বলেন? 3 দিব। যদি 3 দেই তাহলে 40 এর এই পজিশনে এখানে যা থাকবে সেটা প্রিন্ট করবে। ঠিক আছে? জি ভাইয়া। কথা কি বুঝাইতে পেরেছি আমি? জি ভাইয়া। শিওর? জি ভাইয়া। ওকে, তো এমন না যেখানে শুধু সংখ্যা দিলেন, এখানে আপনি নাম টাম যা ইচ্ছা দেন, এ এন ডাবল আনোয়ার দিলাম, আমার নামই দেই নাকি, এই সো ডাবল এস হোসাইন দিলাম, তারপরে এখানে মনে করেন যে এক্স ওয়াই জেড দিলাম, এখানে দিলাম হচ্ছে এরকম কিছু একটা দিলাম। যেহেতু এগুলো স্ট্রিং এই জন্য কোটেশনের ভিতরে দিচ্ছি। এই কোটেশন কেন দিচ্ছি সেটা বুঝতে পারতেছেন তো নাকি? জি ভাইয়া। এখন আমাকে বলেন এখানে পজিশন দেওয়া আছে কত? 3। তাহলে কোনটা প্রিন্ট হবে? হইছে? জি ভাইয়া।
পজিশনগুলো বুঝতে পেরেছেন আমার কথা? জি ভাইয়া। কোনো সমস্যা আছে? তবে নাই না? এখন যেটা আমরা করিতে পারি সেটা হচ্ছে এই আমরা কি বললাম, এগুলা ইন্ডেক্সিং মানে পজিশন। এই পজিশনের উপর ডিপেন্ড করে অ্যারে কে আবার তিন ভাগে ভাগ করা হয়। আমি এটা দেখাবো না, এটা আপনারা দেখবেন যে অ্যারে কে পজিশনের উপর ডিপেন্ড করে খুবই খুবই ইম্পর্টেন্ট এবং কমন একটা কোশ্চেন। যে বললাম তো অ্যারে কত প্রকার, কিন্তু অ্যারে অনেক প্রকার থাকবে, কিন্তু যদি বলে যে ইন্ডেক্সিং এর উপর ডিপেন্ড করে, ইন্ডেক্সের উপর ডিপেন্ড করে, ইন্ডেক্স মানে কি এই পজিশন, এই পজিশনটাকে বলে ইন্ডেক্স, ঠিক আছে? এই পজিশনগুলোকে বলা হচ্ছে ইন্ডেক্স। তো যদি বলে ইন্ডেক্সের উপর বা পজিশনের উপর ভিত্তি করে অ্যারে কত প্রকার, তখন আপনাকে বলতে হবে অ্যারে হচ্ছে তিন প্রকার। একটা হচ্ছে নিউমেরিক অ্যারে। নিউমেরিক অ্যারে, নিউমেরিক অ্যারে কোনটা? এই হচ্ছে নরমাল এই অ্যারেটা। নিউমেরিক অ্যারে মানে হচ্ছে নরমালি এই অ্যারেটাকে নিউমেরিক অ্যারে বলে। আরেকটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ অ্যারে। আরেকটা কি? অ্যাসোসিয়েটিভ অ্যারে, যেটা এখানে একটা কি থাকবে, সেই কির আন্ডারে একটা ভ্যালু থাকবে। এটা একটা কি, ওই পজিশন যেটাকে ধরতেছিলাম সেরকম একটা পজিশনে কি, এবং সেটার আন্ডারে একটা কি থাকবে, ভ্যালু থাকবে। আরেকটা হচ্ছে মাল্টি ডাইমেনশনাল অ্যারে। মাল্টি ডাইমেনশনাল অ্যারে, পজিশনের উপর ভিত্তি করে আমরা অ্যারেকে তিন ভাবে ভাগ করতে পারি। একটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ অ্যারে, আরেকটা হচ্ছে নাম নিউমেরিক অ্যারে, আরেকটা হচ্ছে মাল্টি ডাইমেনশনাল অ্যারে। বুঝতে পেরেছেন? জি ভাইয়া। এখন এই অ্যারেটা যেটা আছে, সেই অ্যারেটাকে যদি মনে করেন যে এই অ্যারেটা আমরা তো এখানে ভ্যালুগুলো দিয়ে দিলাম, তাই না? আমরা যখন ডাটাবেজ নিয়ে কাজ করব তখন হয় কি, আমার এখানে কি ডাটাবেজ আছে? জ্যাম কন্ট্রোল প্যানেল দ্বারা একটু ওপেন হোক, আমরা 1 মিনিট একটু ব্রেক নিই না হলে নাকি? ও আচ্ছা, আমরা তাহলে আপনার একটু গুগল থেকে দেখে আসি যে হচ্ছে অ্যাসোসিয়েটিভ না অ্যাসোসিয়েটিভ অ্যারে, অ্যাসোসিয়েটিভ অ্যারে ইন জাভাস্ক্রিপ্ট। দেখি কি বলে এরা। অ্যাসোসিয়েটিভ অ্যারে, এটা হচ্ছে নরমাল অ্যারে যেটা আমরা এতক্ষণ পর্যন্ত শিখলাম সেটা। এরপরে হচ্ছে এগুলো নরমাল শিখলাম সেটা, আর এই হচ্ছে একটা অ্যারে, এটাকে বলতেছি হচ্ছে আমরা অ্যাসোসিয়েটিভ অ্যারে, যেখানে কি আছে, এখানে পজিশন করে দেওয়া আছে এবং সেটার আন্ডারে একটা করে ভ্যালু দেওয়া আছে। এখানে না, আরো একটু নিচে দেখি, একটু নিচে হয়তো পাবো। এই যে এখানে দেওয়া আছে, দেখেন এখানে একটা ভ্যালু দেওয়া আছে, এটাই আমরা একটু কপি করি। কপি করে আমরা যদি এই জায়গাতে বসাই, রিপ্লেস করি, এখানে বার দেই, আমরা এখন ওটা সম্বন্ধে যদি জানি না, এটা দেখি এখানে কি দেওয়া আছে, ফার্স্ট নেম ইকুয়াল টু জোহান, লাস্ট নেম ইকুয়াল টু হচ্ছে ডগ, এজ হচ্ছে এত। তাহলে এটা হচ্ছে, এটা ভ্যালু, ভ্যালু কি ফার্স্ট নেম না জোহান, লাস্ট নেম হচ্ছে এটা, এটা কিন্তু ভ্যালু, আর এটা হচ্ছে তার কি, একটা কি। এখন যদি আমি এটাকে প্রিন্ট করতে চাই, ডকুমেন্ট ডট রাইট, এটার মধ্যে আমি দিলাম হচ্ছে পার্সন, পার্সনের ভিতরে আমি দিলাম হচ্ছে এই ফার্স্ট নেমটা, ফার্স্ট নেমটা দিলাম। এখন যদি আমি এখানে রিলোড দেই, থার্ড ব্র্যাকেট দেই, তো এটা এরকম করছি না, আর এটা কি করে দেই হচ্ছে, আচ্ছা ভাইয়া, কি ক্ষেত্রে কি হচ্ছে ইয়ে দিতে হয় না, কোটেশন দিতে
দিলে হয় না? আচ্ছা আমি দেখি, আমার মনে হয় একটু ভুল হচ্ছে কোথাও। এটা কেমনে করছে তো দেখি। ও এরা হচ্ছে নিচে অন্যভাবে। আচ্ছা আমরা আরেকটা দেখে আসি। অ্যাসোসিয়েটিভ অ্যারে এইরকম নয় যে আমি যে এখন যেটা দিলাম সেই রকম করে দিতে হয়। অ্যাসোসিয়েটিভ অ্যারে, আচ্ছা এইরকম করে কোটেশন দেওয়া দেওয়া দিতে হবে মনে হয় এটাকে। সাপোজ কাট করলাম, এটা একটা কোটেশন দিলাম এইরকম করে। ব্যাপারটা কি এইরকম করে কিনা, এটা হচ্ছে সিঙ্গেল কোটেশন দিলাম, তাহলে হয় কিনা দেখি। আমি ভুলে গেছি আসলে, অনেকদিন থেকে করি নাই। এরকম একটা অ্যারো সাইন দেয়, বুঝতে পারছেন? এই যে এরকম করে একটা অ্যারো সাইন দিয়ে আমার মনে হয় যে এটা করে এইরকম অ্যারো সাইন দিয়ে এটা করে আর কি। এই জায়গাতে যদি আমি অ্যারো সাইন দেই, এখন যদি আমি ফার্স্ট নেমটা প্রিন্ট করতে চাই, দেখি কি অবস্থা। হচ্ছে না, সামথিং হ্যাপেন্ড। এই কি আসে, ফার্স্ট নেম ইজ নট এ ডিফাইন। ফার্স্ট নেমটা কি করা নাই, ডিফাইন করা নাই। আর আমি একটা ইয়েতে দেখলাম, হ্যাঁ বলেন তো কি দেখছেন? দেখলাম ওই যে কি এবং ভ্যালু দুটোই ডাবল কোটেশনের মধ্যে আর মাঝখানে কোলন। আচ্ছা এখানে একটু দেখি কি আরেকটু। এবং ভ্যালু দুটোই ডাবল কোটেশনের মধ্যে থাকে আর মাঝখানে কোলন থাকে। এটা হচ্ছে কি এবং ভ্যালু দুটো হচ্ছে ডাবল কোটেশনের মধ্যে থাকে। ডাবল কোটেশনের মধ্যে, হ্যাঁ, আর মাঝখানে কোলন। আচ্ছা ভাইয়া, সিঙ্গেল কোটেশন আর ডাবল কোটেশন কি ম্যাটার করে? না না, এটা ম্যাটার করবে না, বাট আপনাকে সব না জায়গাতে স্যার, এইভাবে না, মানে ভাই কি ফার্স্ট নেমের সামনে পিছনে ডাবল কোটেশন, আর দুই দিকেই। ডাবল রাইট। ও আচ্ছা জনের হ্যাঁ, সামনে দুই দিকেই। ডাবল কোটেশন। হ্যাঁ 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 ভাই, এরকম। এরকম কিন্তু ইকুয়াল টু ওই জায়গাটাতে কোলনের বদলে কোলন। মানে কোলন হবে। কোলন হবে। কোলন দিতে বলতেছেন? কোলন দিয়ে তো আমরা দেখলাম জি জি জি, কোলন দিলে এই হ্যাঁ, তারপর এরো এটাই আছে। দেখলাম। তাহলে এখানে মানে থার্ড সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। জি ভাই, এটা second প্যারেনথেসিস bracket। হবে মনে হয়। তাহলে হবে। আচ্ছা দুটা দেখি, দুটার মধ্যে দেখি। এখন রিলোড দেই, না আসতেছে না। ভাই ভাই আপনার কিতে হচ্ছে মনে হয় কোলন দিতে হবে, যেখানে এখানে? প্রিন্ট করা আছে। হ্যাঁ হ্যাঁ, এই জায়গাটা হ্যাঁ দিতে এখানে। হবে, রাইট। এই যে এখন মনে হয় আসবে, রাইট। এখন আসবে, কিন্তু কথাটা হচ্ছে যে এই যে এটা না দিয়ে, কিন্তু আমি দেখতে পাচ্ছিলাম যে এই যে থার্ড ব্র্যাকেট দিলাম, থার্ড ব্র্যাকেটটা দিয়ে যে ওই যে ভাইয়া ওইটা পিএইচপি তে করে না? ও আচ্ছা আচ্ছা, এই জন্য আমি বুঝতেছি, রাইট 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 রাইট, সরি সরি, আমি আমি ভুলে গেছি। এই জন্য আসতেছে না, এটা পিএইচপি তে করে। হ্যাঁ হ্যাঁ, এটা পিএইচপি তে এটা করে করে হয়ে গেছে, আমি এটা আসতেছে না, রাইট। আর যাই হোক, বুঝতে পেরেছেন তো, মানে বুঝতে পারলে হবে। হ্যাঁ, জি ভাইয়া। যাতে বুঝে যাবে, আপনারা বুঝতে পারলে হবে যে এখানে আমি একটা কি ইউজ করতেছি। কি আমরা এতক্ষণ পর্যন্ত যে পজিশন নিয়ে কথা বললাম, তো পজিশন তো আমাদেরকে ধরতে হয় নাকি? পজিশন ধরতে হয় না, মনে মনে ধরতে হয় না? পজিশন পুরো লেখা থাকে, কথা বলেন। না ভাইয়া, নরমালি পজিশন তো কোথাও লেখা থাকে এটা না। ইচ্ছে মতো, আপনি চাইলে কি ইচ্ছে করতে মতো ধরা পারেন, যাবে। যে আপনি পজিশন গুলাকে এরকম করে ইন্ডিকেট করে দিলেন যে এটা হলো এই নাম্বার, এটা 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 এটা, তাহলে আপনাদের বুঝতে আরো সুবিধা হবে। বুঝতে পেরেছেন? আচ্ছা ঠিক আছে, আমরা যদি বুঝে থাকি অ্যারেটা নিয়ে, তাহলে আমরা একটু সামনের দিকে এগোই নাকি? জি ভাইয়া। সবাই চুপচাপ কেন? সবার কি মন খারাপ, না রাগ হচ্ছে আমার উপর?
না আমরা পজিশন মনোযোগ দিয়ে এটা প্রোগ্রাম দেখছি, শুনছি আপনার আরেকবার দেখেন। আমরা মনোযোগ দিয়ে প্রোগ্রাম দেখছি আর কি। এই জন্য পজিশন বলতে দেখেন একটা জিনিস দেখেন, এখানে কয়েকটা ভ্যালু আছে। এই x একটা ভেরিয়েবল, x একটা ভেরিয়েবল, নরমাল একটা ভেরিয়েবল। যখনই আপনি থার্ড ব্র্যাকেটটা ইউজ করলেন তখন আমরা এটাকে অ্যারে বলতেছি। তো অ্যারের মধ্যে এখানে আপনি একটা ভ্যালু, দুইটা ভ্যালু, তিনটা ভ্যালু, চারটা ভ্যালু, আপনি 1000টা ভ্যালু রাখেন, কোনো সমস্যা নাই। কারণ অনেক বেশি বেশি করে মাল্টিপল ভ্যালু রাখবেন দেখে আপনি অ্যারেটা ইউজ করতেছেন। এখন আপনি যদি শুধু এক্সটা দিয়ে প্রিন্ট করেন, সাপোজ আপনি এই এক্সটা দিলেন ডকুমেন্ট ডট রাইট ভিতরে এক্স, কারণ এক্স এর মধ্যে সবগুলো আছে। এখন এটাকে যদি আপনি প্রিন্ট করেন তাহলে সবগুলো নামই তো আসলো। কিন্তু আপনি যদি চান যে না এতগুলা নাম থেকে কোনো একটা নাম আপনি চুজ করবেন, কোনো একটা, তাহলে সেই নামের পজিশনটা আপনাকে বলে দিতে হবে। সেই নামটা মনে করেন যে হোসাইন, এই হোসাইন নামটা কোন পজিশনে আছে, কোন ইন্ডেক্সিং এ আছে, সেই পজিশনটা আপনাকে এই ভেরিয়েবলে এখানে থার্ড ব্র্যাকেট এখানে বলে দিতে হবে যে এটা হচ্ছে 1 নাম্বার পজিশনে আছে। আপনি কিভাবে বুঝলেন যে এটা 1 নাম্বার পজিশনে আছে? কারণ আমরা জানি অ্যারে হচ্ছে 0 থেকে শুরু হয়, অ্যারের পজিশনগুলো 0 থেকে শুরু হয়। তাহলে প্রথমটাকে আমরা 0 ধরবো, তাহলে পরেরটাকে আমরা 1 ধরবো, তারপরেরটাকে 2 ধরবো, পরেরটাকে 3 ধরবো, এরকম 4 5 করে চলে যাবে। বুঝতে পেরেছেন? জি ভাই। আর যদি আপনি এরকম করে মনে মনে ধরতে সমস্যা হয় তাহলে আপনি ওই অ্যাসোসিয়েটিভ অ্যারেটা ইউজ করতে পারেন, যেটা আপনি নিজের মতো করে ধরতে পারেন। বুঝা গেছে আমার কথা? জি ভাইয়া, এখন বুঝতে পারছি, ক্লিয়ার। আচ্ছা, মানে এটি কি নিউমেরিক অ্যারে? হ্যাঁ এটা হচ্ছে নিউমেরিক অ্যারে, নরমাল যেটা অ্যারে সেটা। আমরা এগুলা নিয়ে তো কাজ করছি, একটা কাজ করি, সেটা হচ্ছে আমরা একটু এই HTML এর সাথে কিছু করতে পারি কিনা সেটা একটু দেখি। যে সাপোজ আমি এখানে হেডিং টেক্সট দিলাম, এখানে লিখলাম হচ্ছে সাপোজ আলু, মানে এরকম 2-3টা জিনিস লিখলাম আর কি। এরকম কিছু লিখলাম। এখন এই জিনিসগুলোকে আমি আসলে ধরতে যাচ্ছি, এই জিনিসগুলোকে আমি আসলে ধরতে চাচ্ছি এবং সেগুলোকে আমি লুপের মধ্যে ফেলাই এগুলো একটা একটা করে প্রিন্ট করব। মানে মূলত আগে ধরাটা শিখেন। এটা কিন্তু জাভাস্ক্রিপ্টে এই যে লেখাগুলো লিখলাম, এই h1 ট্যাগগুলো, এটা কোথায় লিখছি বলেন তো? জাভাস্ক্রিপ্টের ভিতরে? না, বাইরে। জাভাস্ক্রিপ্টের বাইরে। এই বাইরে। জিনিসগুলোকে আমি হাত দিয়ে ধরবো জাভাস্ক্রিপ্টের ভিতরে। সেটার জন্য ডকুমেন্ট ডট গেট, গেট মানে কি? এটা তো পাওয়া। গেট মানে পাওয়া, ওকে। এরপরে গেট লিখলাম, এটার সাথে লিখে দিলাম যে ক্যাপিটাল এলিমেন্ট, ELEMENT, গেট এলিমেন্ট বাই বাই আইডি। ট্যাগ নেম। প্রত্যেকটা জিনিস মিনিংফুল। দেখেন গেট মানে কি ধরা, এলিমেন্ট মানে বোঝেন না এই পুরো জিনিসটাকে কি বলে? এলিমেন্ট না? জি গেট এলিমেন্ট, এলিমেন্ট ধরবেন বাই, বাই মানে কি দিয়ে ধরবেন, মানে কি দিয়ে পাবেন আপনি? ট্যাগ। ট্যাগ নেম দিয়ে। এখন এই ট্যাগ নেমের আপনি এখানে ফার্স্ট ব্র্যাকেট দেন, দিয়ে এখানে কোটেশন দিয়ে আপনি বলে দিলেন যে h1। বুঝতে পারেননি আমার কথা না? হ্যাঁ বুঝতে পারছি। ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই ট্যাগ নেম, মানে আপনি ট্যাগ নেম দিয়ে এলিমেন্টগুলোকে ধরবেন। যেই এলিমেন্টগুলোর ট্যাগের নামগুলো কি h1 আছে তাদেরকে আপনি ধরবেন। ধরার পরে এখন কি হলো, তার মানে আপনি ধরছেন, ধরে একটা কাজ করেন, একটা ভেরিয়েবল নেন, ভেরিয়েবলের মধ্যে ডাটা নেন, ডাটা ইকুয়াল টু এটা রাখে দেন। তাহলে এই যে ধরলেন, ধরে কার মধ্যে রাখছেন? এখন ডাটার মধ্যে, এই ডাটার মধ্যে রাখছেন, এই ডাটার মধ্যে আপনি রাখছেন। আপনার মনের মধ্যে এখন চিন্তা যে আসলে ধরতে পারছে কিনা সেটা দেখা দরকার নাকি? চলেন এই জিনিসটাকে তাহলে ধরে নেন, যেহেতু আপনি এলিমেন্ট বাই ট্যাগ নেম, তাহলে আপনার এই ওয়েবসাইটে বা এই হোম পেজের মধ্যে যতগুলা h1 নামে ট্যাগ থাকবে সবগুলা ট্যাগকেই তো ধরবে নাকি? সবগুলা ট্যাগকে সে ধরবে। আচ্ছা, সবগুলা ট্যাগকে ধরলো, ধরার পরে সেটা ডাটা একটা ভেরিয়েবল, সেই ভেরিয়েবলের মধ্যে রাখলো। এখন এটাকে যদি আমি ফরের মধ্যে ফেলাই, ফর, আগের দিন যেভাবে ফর করছেন আমরা আজকে অন্যভাবে ফর করে দেখেন, যে var, একটা ভেরিয়েবল নিলাম, ভেরিয়েবলের নাম দিলাম হচ্ছে x,
এবং ইন নামে একটা কিওয়ার্ড ইউজ করলাম, ইন, এবং হচ্ছে নাম দিলাম হচ্ছে ডাটা। এটা কোন ডাটাটা? এই যে ডাটাটা, এই ডাটার মধ্যে সবগুলা ভ্যালু আছে। এই ডাটার মধ্যে কতগুলা ভ্যালু আছে বলেন তো? 1 2 3টা ভ্যালু আছে। এই ডাটার মধ্যে 3টা ভ্যালু আছে। 3টা ভ্যালু থেকে সে এখানে x এর মধ্যে একটা একটা করে ভ্যালু নিবে এবং প্রিন্ট করবে। একটু বোঝার চেষ্টা করেন। আচ্ছা, এইভাবে না বুঝে হ্যাঁ। আমি এটা এভাবে আপনি বুঝতে কষ্ট হচ্ছে, বুঝতে পারতেন, সহজ করে বুঝাই। এটা বাদ দেন, আমরা নরমাল ভাবে যে ভেরিয়েবলটা শিখছি সেভাবে ভেরিয়েবল চাই। মানে গতদিন যে আমরা ফর লুপ নিয়ে কাজ করলাম সেই ফর লুপটা এখানে ইউজ করি, তাহলে সবচেয়ে বুঝতে সুবিধা হবে আপনাদের। যে এখন দেখেন ভি এ আর ভার নাম দিলাম হচ্ছে x, ভেরিয়েবল নাম দিলাম কি x, ইকুয়াল টু 0, ইকুয়াল টু কি 0, একটা, এটা কি বলে, একটা কি হবে, এটা শেষ কি বলে দেন এটাকে, স্টেটমেন্ট, স্টেটমেন্ট, সেমিকোলন দিলাম মানে একটা স্টেটমেন্ট শেষ। ভেরিয়েবল x ইকুয়াল টু 0 মানে এই যে ভেরিয়েবল হচ্ছে x, x এর মানটা কই 0 থেকে শুরু হবে। এরপরে আমি বলে দিলাম x লেস দেন ডাটা, লেস দেন ডাটা ডট লেন্থ, এটা একটা স্টেটমেন্ট। আচ্ছা, আপনাদেরকে তো লেন্থ বের করা দেখাই নাই না? না ভাইয়া। তো আগে লেন্থ বের করা শিখে আসি, তারপরে এটা করবো। শব্দ কোথায় হচ্ছে কাটটাতে, কি করবো বলেন? ডকুমেন্ট ডট রাইট, এটার মধ্যে দিলাম হচ্ছে ডাটা ডট লেন্থ। আলু পটলটাকে আমি মিনিমাইজ করে দিয়ে আসি। কত আসছে দেখেন তো? এখানে হচ্ছে একটা অ্যারে, এই যে ডাটা একটা ভেরিয়েবল, সেটা মানে অ্যারে একটা, এই অ্যারের মধ্যে এখানে মানে 4টা ভ্যালু আছে, মানে 4টা ভ্যালু আছে, 1টা 2টা 3টা 4টা, 4টা ভ্যালু আছে, এই জন্য লেন্থ কত? 4টা। বুঝতে পারেননি? টেন্থ মানে ভ্যালু নাম্বার। বুঝেছি ভাইয়া। হ্যাঁ, তাহলে 4টা। তো এই লেন্থ তো অনেক সময় বের করার প্রয়োজন হবে, কারণ এই ভ্যালুগুলো তো ডাটাবেস থেকে আসবে। তো আপনার ওই ভেরিয়েবলের মধ্যে অ্যারের মধ্যে কতগুলা ডাটা আছে আপনি খুঁজে বের করার জন্য কি দিয়ে চেক করবেন? লেন্থ নামে একটা কিওয়ার্ড আছে, এটা চেক করবেন। তাহলে ডাটার ভিতরে ডাটা ডট, ডটটা অবশ্যই দিতে হবে, ডট লেন্থ, মানে ডাটার মধ্যে কতগুলো লেন্থ আছে। বোঝেন নাই? আমি যদি আচ্ছা ভাইয়া, জাভাস্ক্রিপ্ট কি হচ্ছে ডাটাবেস নিয়ে কাজ করে? ডাটাবেস নিয়ে না কাজ করুক, আমরা বলতে চাচ্ছি যে ডাটাবেস থেকে হোক বা অ্যারে আকারে ডাটাগুলো আসুক, আপনি এখন ডাটাবেস নিয়ে কাজ করতেছেন না, কিন্তু আমরা কি এটা শুধু জাভাস্ক্রিপ্টের জন্য কাজ করতেছি? এই যে অ্যারেটা, এই যে অ্যারে নিয়ে যখন কাজ করব, অ্যারে তো আমরা পিএইচপি তে কাজ করব না, তখন তো অ্যারে নিয়ে কাজ করতে হবে। তো তখন তো সেটা আমরা এখন করতেছি এটা কমন একটা ল্যাঙ্গুয়েজ শিখতেছি, কমন, যাতে আমরা যে কোনো ল্যাঙ্গুয়েজে মুভ করতে আমাদের সহজ হয়, যে কোনো জিনিস আমরা কাজ করতে পারি। জাভাস্ক্রিপ্টে ডাটাবেসে না আসুক, কিন্তু এখানে তো অ্যারে কাজ করতেছি আমরা। বুঝতে পেরেছেন? জি ভাইয়া। এখন আমরা কি লেন্থ বের করতে পারবো? এখন আপনাদের মনের মধ্যে কারোর মধ্যে কনফিউশন আছে যে আমরা তখন তো পজিশন ধরলাম 0 থেকে, তাহলে এখানে তো 3 নাম্বার লেন্থ হয়। ব্যাপারটা কি এরকম? লেন্থ হচ্ছে কয়টা ভ্যালু আছে, আর পজিশন হচ্ছে আপনাকে 0 থেকে শুরু করতে হবে। বোঝেন নাই? হ্যাঁ বুঝেছি। তাহলে লেন্থ বের করতে পারতেছি নাকি? সমস্যা তো নাই। তাহলে আমরা এটা উঠাই দিলাম, আমরা আবার এটাকে নিয়ে আসি। নিয়ে আসার পরে আমরা কি করলাম, যে এই যে দেখেন এখানে হচ্ছে h1 ট্যাগ কয়টা? 3টা আছে, তার মানে একাধিক আছে। তাহলে ধরে নেন এটা একটা কি আছে, অ্যারের মতো করে আছে, একাধিক ডাটা আছে। ধরে নেন যে একটা 3টা ডাটা আছে বা আরো থাকতে পারে। তো আমি সবগুলোকে ধরলাম, ধরার পর এই ডাটার মধ্যে রাখলাম। তাহলে কি ডাটার মধ্যে এই ডাটাটাকে আপনি কি বলবেন? নরমাল ভেরিয়েবল বলবেন না অ্যারে বলবেন?
অ্যারে কেন অ্যারে বলবেন? কারণ এর মধ্যে একাধিক ডাটা আছে। কথা ঠিক না ভুল বললাম? জি ভাইয়া। আচ্ছা, তাহলে প্রথমে কি করলাম, ভেরিয়েবল x ইকুয়াল টু 0 যেটা আপনারা আগের দিন আমরা এইভাবে শিখছিলাম। এরপরে বললাম x লেস দেন ডাটা ডট লেন্থ। এটা কতক্ষণ পর্যন্ত চলবে? যতক্ষণ পর্যন্ত ডাটার লেন্থটা কি হবে, x এর থেকে কি হবে, মানে ছোট x হবে। x এর ভ্যালুটা ডাটার থেকে হ্যাঁ থাকবে, ততক্ষণ চলতে থাকবে। এরপরে কি করতে হবে এখানে, যে এই যে x প্লাস প্লাস দিতে হবে ওই নরমাল ভাবে, মানে এটা ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ পর্যন্ত লেন্থের কি হয়, লেন্থের এক্সট্রা মানে ছোট হয়ে যায়। বড় হলে আর হবে, কাজ করবে? না ভাইয়া। কাজ করবে না। ওকে, এখন আমরা এখানে কি করব, ডকুমেন্ট ডট রাইট, এটার মধ্যে ফার্স্ট ব্র্যাকেট দিলাম। ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে এই জায়গাতে আমার কি লিখতে হবে প্রথমে, কোন ডাটাটা বলেন তো? প্রথমে ডাটা লিখতে হবে, ভিতরে মনে হচ্ছে ইনডেক্স ইনডেক্স হিসেবে এক্স দিতে হবে। হ্যাঁ, একটা একটা করে প্রিন্ট করব আমরা। এই যে এই, তাহলে আমাকে প্রথমে লিখতে হবে ডাটা, এরপরে ইনডেক্সের জন্য আমি লিখলাম হচ্ছে কোনটা লিখবো, এই যে এক্স। এক্স এর মধ্যে তো সবগুলো আছে, রাইট, এক্স। এইরকম করে আমি প্রিন্ট করতে পারি। তাহলে গত দিনের যে কাজটা সেটা কিন্তু আপনি ইমপ্লিমেন্ট, কিন্তু এখন আপনি আশা করি ব্যাপারটা বুঝতে পারতেছেন যে আলু, পটল, বেগুন এরকম কিন্তু একটা একটা করে চলে আসতেছে। আলু, পটল, বেগুন ওইগুলো সবগুলো চলে আসতেছে, একটা কাজ কিন্তু হয়ে যাচ্ছে। একটা কাজ করেন, সেটা হচ্ছে এখানে এরকম করে না দিয়ে এখানে ডট দেন, ডট দিয়ে ইনার এইচটিএমএল ইউজ করেন। ইনার এইচটিএমএল, ইনার এইচটিএমএল মানে হচ্ছে এই যে h1, এটা হলো h1 ট্যাগ। এই h1 ট্যাগের ভিতরে যে ডাটাগুলো থাকবে সেই ডাটাগুলোকে শো করা, এই জন্য আমি দিলাম হচ্ছে ইনার এইচটিএমএল। এখন আপনি রিলোড দেন, দেখবেন যে এরকম করে শো করতেছে আলু, পটল, বেগুন। উপরেরটা না কিন্তু, নিচেরটা দেখেন। তো এটার জন্য আমরা একটা কাজ করতে পারি, একটা ব্রেক ট্যাগ দিতে পারি, যে প্লাস এখানে একটা ব্রেক ট্যাগ দিতে পারি, তাহলে একটা একটা করে শো করবে। শো করতেছে নিচে এগুলা না কিন্তু, উপরেগুলো না কিন্তু, উপরেগুলো তো শো করতেছে হচ্ছে আপনার এই জায়গা থেকে নরমালি, জি ভাইয়া। কিন্তু শো করতেছে হচ্ছে এই যে তিনটা আলু, পটল, বেগুন, দেখতে পাচ্ছেন? জি ভাইয়া। খুব ভালো বোঝেন নাই, এটা কেউ একটু ভালো করে বুঝান তো একটু। সীমা আপনি বুঝান, আমি মনে হয় ভালো বোঝাতে পারতেছি না, একটু বুঝান তো। ভাইয়া আপনি ভালো বোঝাচ্ছেন ভাইয়া, খুব ভালো করে বুঝতে আরে পারছি। না না না, সমস্যা নাই, আপনাদের মধ্যে থেকে একটু বুঝান, সমস্যা তো নাই, ভালোই বুঝাইতেছি। কিন্তু এমন হতে পারে না যে আপনার কথা হয়তো আরো ভালো বুঝবে তারা, আমি সেই জন্য বলতেছি। মানে মূলত বুঝতে হবে, এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। আমরা গতদিন ফর নিয়ে কাজ করলাম, সেটা আজকে পার্থক্য কোন জায়গাতে, আগের দিনে যে এক্স লেস দেন যেটাতে একটা ভ্যালু ছিল, এখানে এখানে একটা ভ্যালু দিতাম আমরা, যেটা কতক্ষণ পর্যন্ত চলবে, হয়তো 5 বা 6 এরকম কিছু একটা দিতাম। এখন সেই ভ্যালুটা দিচ্ছি না, কিন্তু ভ্যালু তো আমরা পাচ্ছি। ডাটা ডট লেন্থ দিলে আমরা লেন্থ বের করতে পারতেছি না, যে কতগুলো লেন্থ আছে, এই ডাটার মধ্যে লেন্থ কতগুলো আছে সেটা বের করতে পারতেছি। তো এই ডাটা ডট লেন্থ মানে তো কোনো সংখ্যা, একটা সংখ্যাই দিবে নাকি, 3 বা 4 কিছু একটা দিবে তো নাকি, বোঝেন নাই? জি ভাইয়া বুঝতে পেরেছি। ওই লেন্থটাই তো দিচ্ছে, তার মানে এখানে একটা কোনো সংখ্যাই তো বুঝতেছে। তো ওই সংখ্যা যতক্ষণ জি ভাইয়া। পর্যন্ত ছোট থাকবে ততক্ষণ পর্যন্ত এই লুপটা চলতে থাকবে। এটা কিভাবে লুপ চলে সেটা তো আপনি জানেনই। আর এখানে নতুন একটা জিনিস ইউজ করলাম হচ্ছে ইনার এইচটিএমএল। ইনার এইচটিএমএল ইউজ করার কারণটা হচ্ছে আপনি যে লুপটা চালাচ্ছেন সেটার যে h1 ট্যাগগুলো আছে বা যেই ট্যাগই থাকুক না কেন, ট্যাগের ভিতরে যে ডাটাগুলো থাকবে সেই ডাটাগুলো প্রিন্ট করবে, ভিতরের ডাটাগুলো প্রিন্ট করবে। এই জন্য আমি ইনার এইচটিএমএল দিলাম। বুঝতে পেরেছেন? জি ভাইয়া। সামনে যাব। জি ভাইয়া। ভাইয়া আমরা গেট এলিমেন্ট দিয়ে তো অলরেডি আমরা h1 এর ভিতরে ডাটায় নিয়ে আসছি, তাহলে আবার ইনার এইচটিএমএল লেখার কি দরকার? ইনার এইচটিএমএল যদি না লিখেন তাহলে এখানে একটা জিনিস দেখেন, একটা কি রকম দেখায়। এখানে আপনি একটা ইরর দিবেন, একটা ভেরিয়েবল পাবেন আনডিফাইন্ড, এরকম একটা ব্যাপার সেটা বলবে অবজেক্ট ডিডিং এলিমেন্ট। বুঝতে পেরেছেন? এটা জি ইরর ভাইয়া। দেখাবে। তো এটা ইনার এইচটিএমএল না দিলে তো আপনাকে পুরো কি করা হবে বলেন তো? ইনার এইচটিএমএল কেন দিচ্ছেন? আচ্ছা এটা আচ্ছা দিলেন না, বুঝতে এটা পেরেছি, দিলেন এটা না। তো
আপনাকে এখান থেকে এলিমেন্ট, এটা পুরাটা কি করতেছে, এলিমেন্ট প্রিন্ট করা, তো এই H1 ট্যাগের সাথে এলিমেন্ট, পুরো একটা এলিমেন্ট প্রিন্ট ও করা। আচ্ছা আচ্ছা, H1 ট্যাগের হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা প্রিন্ট করতেছে। হ্যাঁ, তো মানে ভ্যালু প্রিন্ট করতেছ না। এলিমেন্ট প্রিন্ট করে লাভ আছে, আমার দরকার ভিতরে জিনিসটা দরকার, আমাদের ভিতরে যে লেখাটা আছে সেই লেখাটা দরকার, এবং এই জন্য লিখলাম হচ্ছে ইনার ডট ইনার এইচটিএমএল। বুঝছেন নি ব্যাপারটা? জি ভাইয়া। এই আপনাদের কি খুব খারাপ লাগতেছে? চুপচাপ সবাই, বুঝলাম না কাহিনী। মনোযোগ দিয়ে শুনতেছি। হ্যাঁ বোঝার চেষ্টা করতেছে। বুঝার চেষ্টা আপনি মনে মনে কেন করবেন? আপনি স্যার কি আমাদের সাথে সাথে করেন। আমি মনে মনে না আপনার দেখাচ্ছেন, আমি দেখে চেষ্টা করতেছি। জানি না আপনাদের কাছে খারাপ লাগছে কিনা, ব্যাপারটা কিন্তু একদম কমন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেটা করে সেই কাজগুলো আমরা করতেছি, ঠিক আছে? এখনো পর্যন্ত জাভাস্ক্রিপ্ট দিয়ে করতেছি, ব্যাপারটা এরকম না। আচ্ছা, আমরা এই যে এখন দুই একটা জিনিস আমরা জাভাস্ক্রিপ্টের একটু ভিতরে ঢুকবো, ঠিক আছে? হয়তো সামনে- কোডটা বের করেন। হ্যাঁ, করছি, বলেন। দেখতেছি ভাইয়া, প্রশ্ন নাই তো। এতক্ষণ তো আপনি কইছিলেন দেখতেছেন মানে কি? আমরা এতক্ষণ কথা বললাম, আপনি বুঝেন নাই? বুঝতে পারছি, কিন্তু আবার দেখার চেষ্টা করছি, বোঝার জন্য চেষ্টা করছি। তো এটা আপনি বুঝান, তো এটা আপনি বুঝান, আপনি বুঝান, আমাদেরকে বুঝান, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে, বলেন। আচ্ছা, আমাদের যে কয়েকটা হেডিং ট্যাগ নিছি, তো এই হেডিং ট্যাগ গুলা প্রথমত ধরার জন্য আমাদের ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট ট্যাগ নেম দিয়ে ধরতে হবে। এখানে যেহেতু আমরা ট্যাগ নিছি H1, সেহেতু আমাদের ট্যাগ নিতে হবে। যদি আইডি থাকতো অথবা কি বলে আরো যে আমাদের HTML এর যে ট্যাগ গুলো আছে, এলিমেন্ট গুলো আছে, তো সেগুলোর জন্য অন্য কিছু নিতাম, সেটা আমার জানা নাই। তবে ট্যাগ যেহেতু নিছি সেহেতু আমরা ট্যাগটা লিখবো। ব্র্যাকেটের ভিতরে হচ্ছে ডাবল কোটেশন দিয়ে যেটা ধরবো, যেমন H1 আছে H ধরবো, যদি এখানে P থাকতো আমরা P ধরতাম। তো যেটা আছে আমরা সেটা ধরলাম এখানে। এটা কমপ্লিট করে এখন আমার একটা ডাটা নিতে হবে, ডাটা ইকুয়াল দিয়ে ডকুমেন্ট, এটা হচ্ছে আমার ধরার নিয়ম। ট্যাগগুলোকে তো এইভাবে ধরতে হবে জাভাস্ক্রিপ্টে। তারপরে আমি এখান থেকে ফর দিয়ে, মানে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে এই যে ভ্যারিয়েবল যেটা, সেটা আমরা যে ডাটার জায়গায় x ধরছি, x ইকুয়াল টু 0, যেখানে কমা দিয়ে হচ্ছে এখানে x থেকে আমার কি হবে, ডাটাটা বড় হবে, লেন্থ সংখ্যাটা বের করতে হবে। অর্থাৎ লেন্থ মানে বোঝায় যে আমার এখানে কয়টা সংখ্যা আছে। তো আবার এখানে সেমিকোলন দিয়ে x প্লাস প্লাস মানে বোঝায় যে তারপর একটা প্রিন্ট করতে থাকবে, যেমন প্রথমে আলু আসবে, সেকেন্ড হচ্ছে পটল, দেন হচ্ছে বেগুন আসবে। এটা হচ্ছে আমার কন্ডিশন। আর এটাকে আমি প্রিন্ট করার জন্য ডকুমেন্ট ডট রাইট লিখবো, দেন ডাটা মানে কাকে প্রিন্ট করব, x এর ভ্যালু আমরা প্রিন্ট করব এখানে ডট। আচ্ছা, এটা হচ্ছে আমার এইটুকু x এর যে থার্ড ব্র্যাকেট লিখছি ভিতরে আমরা, এটা লিখলে এই পর্যন্ত লিখলে আমাদের হচ্ছে আলু পটল বেগুন, এটা উপরে বরাবর আসবে এবং নিচে হচ্ছে একটা এলিমেন্ট টাইপের কোন কিছু লেখা আসবে। সো এটাকে তাড়ানোর জন্য আমাদের ইনার ডট এইচটিএমএল লিখতে হবে। ইনার ডট এইচটিএমএল মানে হচ্ছে আলু পটল বেগুন পাশাপাশি হচ্ছে কোন স্পেস ছাড়া হচ্ছে শো করবে, আউটপুটটা দেখাবে। আর প্লাস দেওয়ার পরে যখন বিআর ট্যাগটা আমি দিব কোটেশনের ভিতরে, তখন আমার হচ্ছে স্পেস অনুযায়ী আগের মতোই, যে প্রথমে যে আউটপুটটা ছিল ওইটার মতোই উপরে নিচে নিচে পাশাপাশি আসবে। এই তো ভাই এটুকু। আচ্ছা, এই যে প্লাস দিলাম না, এই যে প্লাস মানে কি? এটা হচ্ছে কনক্রিট করা, কনক্রিট। কনক্রিট কিরকম? মনে করেন যে আপনি একটা ভেরিয়েবল লিখলেন হচ্ছে এফ নেম, এফ নেম ইকুয়াল টু আমি লিখলাম হচ্ছে এ এন ডাব্লিউ আনোয়ার, ঠিক আছে? এরপর ভি এর var এল নেম ইকুয়াল টু দিলাম হচ্ছে এইচ ও ডাবল এস এম হোসাইন। এখন এই দুটো নামকে যখন আমি প্রিন্ট করব, তখন আমি কি করব? দুটো আমি একসাথে প্রিন্ট করতে যাচ্ছি। সো আমি কি করব? ডকুমেন্ট ডট রাইট, এটার মধ্যে আমি লিখতে পারি হচ্ছে এফ নেম দিলাম, এরপরে প্লাস দিব, প্লাস দিয়ে কি দিব? এই যে এল নেম। এখন যদি আমি রিলোড দেই, স্পেস দিতে হবে না কিছু? হ্যাঁ সেটা দেখেন কি আসতেছে, শুধু কিন্তু এই যে আনোয়ার হোসেন এটা কিন্তু লেখা আসতেছে, কিন্তু দেখেন এটা মাঝখানে কিন্তু স্পেস নাই। মানে এই প্লাস সাইনটা কি করা হয়, যে দুইটা জিনিসকে এক জায়গায় করা হয়।
দুইটা জিনিসকে কি করা হয়, এক জায়গায় করা হয়। এখন এখানে একটা প্লাস দিলাম, মাঝখানে আমি গ্যাপ দিতে চাচ্ছি, সো আমি কি করতে পারি, এখানে একটা কোটেশন দিলাম, দিয়ে এখানে আমি একটা প্লাস দিলাম, তাহলে মাঝখানে একটা কি হবে, কোটেশন এই যে একটা দিলাম, এটা মাঝখানে একটা গ্যাপ পাবে না, একটা স্পেস হ্যাঁ, এই যে gap একটা পাবে। স্পেস পেয়ে গেছে, হ্যাঁ। আনোয়ার একটা আলাদাই হোসেন। তার মানে এই জায়গাতে আমরা কি করতেছি, যে এই যে প্লাস সাইনটা দেওয়া মানে হচ্ছে ইনার এই স্টেমের সাথে একটা ব্রেকও নিবে, সে একটা ব্রেক একটা ট্যাগ, তার মানে হচ্ছে একটা ব্রেক নিবে, সেটাকেও যোগ করে নিচ্ছে। তো সেই জিনিসটার জন্য আমরা ব্রেক ইউজ করলাম। আচ্ছা, খুব ইম্পর্টেন্ট একটা জিনিস দেখা বলার চেষ্টা করতেছি, সেটা হচ্ছে আপনার কাছে মনে হচ্ছে এখন যে যেহেতু এটাকে আমি কমান্ড আউট করে দিলাম, দিয়ে আপনি বলছেন h1 কে ধরলাম, আমি এটাকে কি করব, এটাকে আমি ডকুমেন্ট ডট রাইট দিয়ে সাপোজ দিলাম হচ্ছে ডাটা দিলেন, দেওয়ার পর সাপোজ দিলেন হচ্ছে ডট ইনার, এখানে হবে না, ডাটা দিলেন। একটা কাজ করেন, এই জায়গাতে আমরা ইনার এইচটিএমএল দিতে পারি, ডট না এখানে আমি এরকম করে প্রিন্ট করে দেখি, একটা দেখ এই যে ডাটাটা প্রিন্ট করে দেখি প্রিন্ট হয় কিনা। অবজেক্ট কি বলছে, অবজেক্ট এইচটিএমএল কালেকশন এই কথাটা একটু পরিচিত হন, এইরকম এগুলো আপনি পাবেন। তো অবজেক্ট এইচটিএমএল কালেকশন, তার মানে এই ডাটার মধ্যে কিন্তু একটা কোনো ভ্যালু নাই, একটা ভ্যালু নাই যে আপনার প্রিন্ট করে দিবে, কিন্তু একাধিক ভ্যালু আছে। তো আপনি একাধিক ভ্যালু আপনি একসাথে প্রিন্ট করবেন কিভাবে? আচ্ছা ভাইয়া, তো সেই ক্ষেত্রে যখন আমরা প্রথমবার নরমাল এরে নিয়ে কাজ করেছিলাম, তখন তো হচ্ছে যখন আমরা এরে লিখছিলাম, না 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 না, মানে এটাও তখন আসবে, তো এটাও আসবে, শুনেন বলি, এটাও আসবে। এখানে কাহিনী আছে, কাহিনীটা হচ্ছে যে এখানে ওটা কিন্তু ভ্যালুটা দেখবেন যে আপনার যা আছে যতটুকু আছে ওইভাবে শুধু শো করাচ্ছে, কিন্তু এটা আপনি অ্যারে নিয়ে আসতেছেন, নিয়ে আসার পরে এখানে আপনি একটা একটা করে, এখানে যদি আপনি ট্যাগ নেম না ইউজ করতেন, আপনি এখানে যদি ট্যাগ নেম না ইউজ করতেন, এটা আমরা আরো উন্নত ইউজ করতে পারি। যেমন দেখেন গেট এলিমেন্ট বাই হচ্ছে, আবার একটু মুছাই লিখি, গেট এলিমেন্ট বাই আইডি আছে, দেখেন আইডি দিলাম, আইডির মধ্যে আমি দিলাম হচ্ছে সাপোজ হচ্ছে ডেমো। এই আইডিটা আমাকে কোথাও একটা ধরতে হবে, আমি এখানে দিলাম হচ্ছে আইডি, সাপোজ ধরলাম হচ্ছে আইডি ইকুয়াল টু হচ্ছে ডেমো। এখন দেখেন শুধু আমি এই জিনিসটাকেই পাবো এবং এটা প্রিন্ট করবে। এটাকে ইনার এস্টিমেট লিখতে হবে ভাই, ইনার এস্টিমেট লিখতে হবে ডাটার পরে কোথায়, ডট ইনার। ও আমাকে ইনার এইচটিএমএল লিখতে হবে, তাই না? এই জায়গাতে হচ্ছে ইনার এইচটিএমএল লিখতে হবে, এখানে ইনার এইচটিএমএল লিখলাম, আমি এখন রিলোড দিলাম, এই যে আলুটা চলে আসছে। একটা জিনিস খেয়াল করবেন, যখন আমরা ট্যাগ নেম দিয়ে ধরতেছি, তখন সমস্যা হচ্ছে ট্যাগ নেম দিয়ে ধরতেছি না। আপনার একটা ওয়েবসাইটে কি ট্যাগ নেম একটা থাকতে পারে? যে কোনো ট্যাগই আপনি ইউজ করেন না কেন, সেই ট্যাগ নেম তো একাধিক থাকতে পারে। তার মানে ওরা ধরেই নিচ্ছে ট্যাগ নেম যখনই আপনি ইউজ করতেছেন তখন হচ্ছে কালেকশন পাবে, কালেকশন মানে অনেকগুলা ওখানে আপনার কালেকশন আছে। সো আপনি যখন অনেকগুলা কালেকশন থাকবে তখন আপনাকে প্রিন্ট করার জন্য এরকম ফর লুপ আপনাকে ইউজ করতে হবে, আদারওয়াইজ আপনি করতে পারবেন না। আপনি যখন কালেকশনের কথা চিন্তা করতেছেন তখন আপনাকে অনেকগুলো এভাবে করার জন্য আপনাকে ফর লুপ করতে হবে। যেহেতু আমরা এখানে আইডি ইউজ করতেছি, তো আইডি হলে যেটা হবে, আইডি তো কখনো একাধিক হতে পারে না, তার মানে এই ইনার এইচটিএমএল ধরলাম, তার মানে আমি শুধু বুঝতে পারতেছি আমি এই একটাকেই আমি ধরতেছি। সো ওই জায়গা থেকে কিন্তু সে প্রিন্ট করে দিচ্ছে। কিন্তু যখন আপনি গেট এলিমেন্ট বাই আইডি ধরবেন বা ক্লাস নেম ধরবেন তখন কিন্তু সেই জিনিসগুলো কাজ করবে না। বুঝতে পেরেছেন? ভাইয়া ওই আচ্ছা ভাইয়া, ক্লাস ধরার জন্য কিছু আছে ভাইয়া? ক্লাস ধরলে কি হয়? না যেমন হচ্ছে আমরা আইডি ধরছি অথবা হচ্ছে আমরা যেমন ট্যাগ ধরছি, শুধু কি ক্লাস ধরার জন্য কোনো ওয়ে আছে? একই রকম, এখানে আপনি ক্লাস দেন, CLASS ক্লাস, ক্লাসের নাম দিলেন আর ডেমো। সেই ক্ষেত্রে এখানে আপনি কি দিবেন, গেট এলিমেন্ট বাই ক্লাস নেম। ও আচ্ছা ঠিক আছে ভাইয়া, বুঝতে পেরেছেন? আপনি যে কোনো জায়গায় ধরতে আচ্ছা পারবেন, ভাইয়া, একে যে কোনো ভাবে ধরতে পারবেন। হ্যাঁ বলেন। আমি যদি দুইটা আইডি কে ধরতে চাই তখন কিভাবে ধরবো? সাপোজ H1 নাম কে আলাদা দিলাম দিবেন, একটা আইডি, নাম আলাদা দিবেন,
আইডির নাম আমরা জাভাস্ক্রিপ্টের ভিতরে ঢুকি নাই, ঢুকলে আরেকটু বুঝতে পারবো। আমরা সিএসএস এ দেখছি না, ও সিএসএস এ তো করছি, বলছিলাম যে আইডিয়া ক্লাস আইডি ইউনিক। আইডির নাম কি একাধিক হয়? মানে না আপনার ভাইয়া, ক্লাসের যে ইউনিক রোল আইডি, যেমন আপনি এখন ঢুকে আছেন, আপনার এই যে যত রুলই হোক, সাপোজ সীমা আক্তারের 71, সীমা আক্তার নাম হাজারটা থাকতে পারে, কিন্তু এই 71 কিন্তু আর নাই। সো আইডি যখন আপনি করবেন, আপনি আইডির নামগুলো চেঞ্জ করে দিবেন, মানে ওই একই নামে আইডি আপনি করতে পারবেন। আর চলুন আমরা একটু আরেকটু ভিতর ঢুকি, সময় খুব চলে যাচ্ছে। আচ্ছা ভাই, আমাদেরকে ফর ইচ লুপ দেখানো হবে? সব হবে, ওয়েট এন্ড সি। ভেরিয়েবল নিলাম, নিয়ে হচ্ছে ডাটা দিলাম, মানে অ্যারে নিলাম। তো অ্যারে ডাটার মধ্যে আমি কতগুলো ডাটা রাখতে চাচ্ছি, সাপোজ হচ্ছে 10, 20, 30, 40, 50, ঠিক আছে? 50 নিলাম, এটাকে আমি প্রিন্ট করব, ডকুমেন্ট ডট রাইট, এটার মধ্যে দিলাম হচ্ছে ডাটা। ঠিক আছে, এটার মধ্যে ডাটা দিলাম, এটা আমি যদি প্রিন্ট করি, আমাদের একটা একটা করে সবগুলো এটা শো করতেছে ভ্যালুগুলো। এখন কথা হচ্ছে যে এই এখানে কয়টা আছে, 1 2 3 4 5টা আছে না? আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এটা লেন্থ বের করতে পারি, পারি না? ডকুমেন্ট ডট রাইট, এটার মধ্যে দিলাম হচ্ছে ডাটা, ডাটা ডট লেন্থ, এটা আমরা বের করতে পারি। এটার যদি সাথে একটা কি করতে পারি, প্লাস একটা ব্রেক ট্যাগ দিতে পারি, ব্রেক ট্যাগ দিলাম, তাহলে আমরা লেন্থ পেলাম হচ্ছে 5 এবং ডাটাটা পাইলাম কত, 10 20 30 40 50 এরকম পাচ্ছি নাকি? আমি চাচ্ছি যে এটা তো আর নতুন কিছু নাই, আগের জিনিসই, বাট এখানে দেখার পিছনে কারণটা হচ্ছে আমি এর ভিতরে যদি কোনো একটা ডাটা ঢোকাতে চাই, নতুন করে একটা ডাটা ইনপুট দিতে চাই, আপনি বলবেন তাহলে সহজ বিষয়, এখানে আপনি একটা কমা দিয়ে এখানে আপনি একটা সাইড লিখে দেন। কিন্তু এটা তো আমরা দেখতেছি ম্যানুয়ালি কাজ, কিন্তু সবসময় তো আমরা যখন ডাইনামিক কাজগুলো করব, তখন তো আমাদের ওখানে ডাটা পুশ করার প্রয়োজন হতে পারে, ডাটা ঢোকানোর প্রয়োজন হতে পারে। তো সেই জায়গা থেকে আমরা কিভাবে করতে পারি, প্রোগ্রামেটিক্যালি করতে পারি, সেটা আমরা দেখবো। যেমন এখানে আমি যদি আসি, লিখি যে ডাটা ডট, আপনারা গিটে কাজ করছেন, গিট? জি ভাইয়া। গিটে কাজ করার জন্য কি করতে হয়, সবকিছু করবেন, যদি লাস্টে পুশ না দেন তাহলে ডাটা ঢুকবে না ভাইয়া। না ভাইয়া। তাহলে আমরা ডাটা লিখলাম, আপনি পুশ কোথায় করবেন, ডাটার ভিতরে তো করবেন, কারণ ডাটাটা হচ্ছে ভেরিয়েবল, এই ভেরিয়েবলের মধ্যে তো আপনি পুশ করবেন। ডাটা ডট পুশ, এটার মধ্যে আমি লিখে দিলাম যে আমি এখানে ঢুকাবো 70, এখন ঢুকাবো কত, 70। এখন রিলোড দিলে আপনি এখানে কিছু কিন্তু পাবেন না, 70 কিন্তু আসে নাই। 70 আসবে কখন আসবে, 70 তো ঢুকাইছেন আপনি পরে, তাহলে এখন আপনি প্রিন্ট করে দেখেন কত আসে। এটাকে যদি আপনি এই জায়গাতে নিয়ে আসেন, তার আগে আপনি এটাও নিয়ে আসেন, দেখেন কি আসে। এই যে 7 হচ্ছে, এখানে আরেকটা ব্রেক দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। ওকে, প্রথম ছিল কত, লেন্থ 6, 10 20 30 40 50 60, এখন পরেরটাতে হয়েছে লেন্থ 7, নতুন যেটা অ্যাড করলেন 70 ঢুকাই দিলেন। ভাই আমরা যদি চাই যে আমরা হচ্ছে অ্যাড করব কিন্তু পিছনের না সামনে অ্যাড করব, সেক্ষেত্রে কিছু করা যাবে? হ্যাঁ অবশ্যই করা যাবে। আমরা সেক্ষেত্রে যেটা করতে পারি, পপ নামে একটা অপশন আছে, না পপ হচ্ছে রিমুভ করার জন্য, সরি, আগে আমরা এটা আগে দেখি যে এটা কিভাবে করতেছে। যে আমরা পুশ করলাম, ডাটা একটা ঢুকে গেল, সবার শেষের দিকে একটা ডাটা ঢুকে গেল। এখন আমি চাচ্ছি সবার শেষ থেকে একটা ডাটা রিমুভ করে দেব, সবার শেষ থেকে একটা ডাটা রিমুভ করে দেব। তাহলে এখানে আমি লিখবো হচ্ছে পুশ না লিখে এখানে লিখবো হচ্ছে পপ, পপ লিখবো। পপ লেখার পরে এখানে আমি কোনো ভ্যালু উল্লেখ যদি না করি, আমি সবার শেষ থেকে ডাটাটা একটা কি হয়ে যাবে, রিমুভ হয়ে যাবে। প্রথম ছিল 10 20 30 40 50 60, পরেরটা হয়েছে 10 20 30 40 50। তাহলে আমরা শেষের দিকে একটা ডাটা ঢোকানোর জন্য কি ইউজ করতেছি, পুশ, এবং সবার শেষ থেকে ডাটা একটা রিমুভ করার জন্য আমরা কি ইউজ করতেছি, পপ ইউজ করতেছি। এমন না যেখানে আমরা সংখ্যা দিয়ে করতেছি, এখানে যদি আমরা ভ্যালু দিয়ে করি করা যাবে না? ভাইয়া
এখন আমরা চাচ্ছি যে প্রথম থেকে একটা ডাটা আমি অ্যাড করব না, প্রথম থেকে ডাটা রিমুভ করে দেব। প্রথম থেকে একটা ডাটা আমি রিমুভ করে দেব। প্রথম থেকে আমি একটা ডাটা রিমুভ করে দেব। সেটা আমি কিভাবে করতে পারি? সেটার জন্য আমাকে যেটা করতে হবে, এখানে আমাকে লিখতে হবে ডাটা ডট শিফট, SHIFT, শিফট। ডাটা ডট যদি শিফট লিখি তাহলে দেখবেন এখন কত আছে, 10 20 30 আছে না? এই যে প্রথম 10টা ঠিকই আছে এটা, কিন্তু এই জায়গাতে একটা কিন্তু রিমুভ হয়ে গেছে, শিফট। বুঝতে পেরেছেন? ডাটা জি কিন্তু ভাইয়া। শিফট হয়ে গেছে। এখন আপনি যেটা বললেন যে আপনি যদি প্রথম থেকে একটা ডাটা কি করতে ঢুকাতে চান, তাহলে এখানে লিখতে হবে আনশিফট। আনশিফট আপনি এই জায়গাতে আপনার ডাটা বলে দিলেন যে আপনি এখানে ঢুকাবেন হচ্ছে 10। ঢুকছে? জি ভাইয়া। এখন এমন না যে আপনি শুধু একটাই ঢুকাতে পারবেন, আপনি কিন্তু একাধিক ঢুকাতে পারেন। এখানে 90 আচ্ছা ঢুকাবেন। ভাইয়া 10 কি ভাই আগেই ছিল না না 10 তো উপরে? এই যে আগেরটা ছিলই, পরে 10 ও ঢুকছে। আগেরটা তো এতগুলো প্রিন্ট করবেই, 10 20 30 40 এটা ছিলই। এখন এর সাথে আপনি আরেকটা নতুন ডাটা ঢুকাতে যাচ্ছেন। তাহলে আগে তো 10 ছিল, আবার নতুন একটা ঢুকালেন 10, আবার 90 ঢুকালাম, দুইটা ঢুকালাম। তাহলে এই যে 10 ও হ্যাঁ হ্যাঁ 90 এটাই ঢুকাইলেন আর আসছে, জি আগের ভাইয়া। গুলোতে ক্লাস। বুঝতে পেরেছেন? ভাইয়া মাঝে কোথাও ঢুকানো পসিবল না? হ্যাঁ, বুঝি নাই। মাঝে কোথাও ঢুকানো পসিবল না? আপনার কথা শুনতে পাচ্ছি না ভাই। না, প্রথমে না শেষেও না, বা যে কোনো একটা স্পেসিফিক একটা পজিশনে ঢুকানো যায় না? আচ্ছা ভাই মানে এবার ইন্ডেক্স ধরে ঢুকানো যাবে না? ইন্ডেক্স নাম্বার ধরে যে কোনো হ্যাঁ, এটাই পজিশনে? বলতে চাইছিলাম। দেখেন, এরা চেষ্টা করে দেখেন ইন্ডেক্স দিয়ে ঢুকানো যায় কিনা। ঠিক আছে, চেষ্টা করে দেখবেন। সব কিছু জানতে চান কেন আপনারা? আচ্ছা ভাইয়া। নিজে চেষ্টা করতে ইচ্ছে করে না, না? আচ্ছা ঠিক আছে ভাইয়া, দেখবো ভাইয়া। ওকে, তো এই হচ্ছে পুশ পপের কাহিনী গেল। একটু আমি যে এই যে কাহিনীগুলো বললাম, কি আমার একটা অ্যানসার দেন তো? রাহাত মিয়া আছে? রাহাত মিয়া, শুধু আমি বলেই যাবো, যদি কোনো কাজের কাজ না হয় তার লাভ কি? জি ভাই আছি। বলেন, ডাটা যদি আমি প্রথমে ঢুকাইতে চাই একটা, তাহলে কি করতে হবে? হারাই গেলেন? এখনই মারুফ আহমেদ বলেন। জি ভাইয়া। আমি যদি প্রথমে একটা ডাটা ঢোকাতে চাই, আমার অ্যারের হ্যাঁ, মধ্যে একটা ডাটা ঢোকাবো, তাহলে কি করবো? প্রথমে ঢুকাইতে হলে এটা শিফট করতে হবে। প্রথমে ঢোকানোর জন্য শিফট করতে হবে, শিওর? না শিফট দিয়ে ভাই রিমুভ করতে হয়। ও সরি ভাই, আনশিফট। আনশিফট করতে হবে। আর প্রথমে যদি প্রথম থেকে ডাটা যদি রিমুভ করতে চাই, তাহলে রিমুভ করতে হচ্ছে, মেবি পপ করতে হয়। মেবি। এখনই যদি ভুলে যান, তাহলে আপনারা বাসায় কি প্র্যাকটিস করবেন বলেন? এলে খাতা লিখতেছেন আপনারা? না আপনি আবার লেখার চেষ্টা করতেছি। আপনারা কি আবার, আমি বুঝি না আপনারা, আমি জানি না আপনারা কি চিন্তা করেন যে এই ভিডিওটা আপনারা আবার দেখবেন। যেমন ক্লাসের পরেই সবাই চিল্লাচিল্লি করে যে ভিডিওটা কই গেল, কোথায় গেল, ভিডিও দেখবো। মানে আপনি আবার 2 ঘন্টা সময় বসে থেকে ভিডিও দেখবেন। আমি এই জিনিসটা একটু অবাক, আপনাদের এত ধৈর্য কই থেকে আসে? আপনি ক্লাস করতেছেন 2 ঘন্টা সময় নিয়ে, ধৈর্য নিয়ে, আপনি আবার 2 ঘন্টা ভিডিও দেখবেন, এত ধৈর্য কই থেকে পান? সো এই 2 ঘন্টায় কভার করা যায় না? অন্তত একটু ছোট মোটো নোট করে নিলেন। আচ্ছা, মোটামুটি আমাদের এই বিষয়গুলো চলে গেল। আমরা একটা নতুন টপিকসে যাই, সেটা হচ্ছে ফাংশন। ফাংশন ফাংশনটা হইলে মোটামুটি আমাদের হচ্ছে বেসিক জিনিসগুলো মোটামুটি হয়ে যাবে। মোটামুটি হয়ে যাবে, কারণ আপনি জিনিস চিন্তা করেন, বেসিক প্রত্যেকটা প্রোগ্রামিং এর বেসিক কিন্তু এই জিনিসগুলোই থাকে, এই জিনিসগুলোই। ঠিক আছে, তো মোটামুটি ফাংশনটা হয়ে গেলে আমাদের হয়ে যাবে। ফাংশন জিনিসটা কি সেটাকে বুঝতে হবে। যেমন আমরা ভেরিয়েবল জিনিসটা বুঝছি, অ্যারে জিনিসটা বুঝছি, তেমনই ভাবে ফাংশন জিনিসটা আপনাকে বুঝতে হবে। ফাংশন জিনিসটা হচ্ছে যে এটা একটা প্রক্রিয়া। ফাংশনটা হচ্ছে ভাইয়া একটা একটা, কথা বলি। বলেন। আচ্ছা আমরা কি মাল্টি ডাইমেনশনাল অ্যারেটা দেখলাম? না, মাল্টি ডাইমেনশনাল অ্যারে দেখি নাই, আমরা শুধু নরমাল অ্যারে দেখছি। আমরা অ্যাসোসিয়েটটা দেখলাম না, বাট ও একটু দেখছি আর কি, টাইনে টেনে আর কি। আচ্ছা আচ্ছা। মাল্টি ডাইমেনশনাল অ্যাসোসিয়েটিভ অ্যারে গুলো ভালোভাবে দেখি।
আচ্ছা, সেটা হচ্ছে যে বলতেছিলাম ফাংশন জিনিসটা কি। ফাংশন জিনিসটা হচ্ছে এটা একটা প্রক্রিয়া, একটা পদ্ধতি, যেখানে মনে করেন যে আমি যদি এক্সাম্পল বলি হচ্ছে ব্লেন্ডার মেশিন। ব্লেন্ডার মেশিন একটা ফাংশন। এখন এই ফাংশনের ভিতরে যদি আপনি আম দেন তাহলে আমের জুস বের করে দিবে, যদি আপনি কমলা দেন তাহলে কমলার জুস বের করে দিবে, যদি আপেল দেন তাহলে আপেলের জুসটা বের করে দিবে। তার মানে এমন একটা জিনিস আপনাকে তৈরি করতে হবে যেখানের মধ্যে যে যা কিছু দেখ সেটা কিছু একটা প্রক্রিয়াজাত করে আপনাকে একটা আউটপুট দেখাবে। আমি কি বুঝাইতে পারতেছি না? জি ভাই, বুঝতে পারছি। ব্লেন্ডার মেশিন সবার বাসায় আছে? আমার বাসায় নাই। আমি একটা দোকান করছিলাম, বুঝছেন, ফুডকার্ট, রাস্তার পাশে ফুডকার্টের দোকান করছিলাম একটা, যেখানে ওই যে চিকেন, ফ্রেঞ্চ ফ্রাই এগুলা বিক্রি করতাম। অফিস শেষ করে একটা ছেলে ছিল, ওই ছেলে দোকান খুলতো আগে থেকে, আমি অফিস শেষ করে ওখানে আসতাম। আসার পর বানাতো কে ভাইয়া? হ্যাঁ, আমিও বানাইতাম, ওই ছেলেও থাকতো, আমিও বানাইতাম। তো খুব মজা লাগতো, বাট কষ্ট হইতো। অফিস শেষ করে তারা চলছে নাকি দোকানটা? না, দোকানটা আপাতত বন্ধ। এবং গতদিন আমি ঘুরতে গেছিলাম যে দোকানটা আছে কিনা। দোকানটা 2 বছর হয়ে গেছে, দোকানটা একটা গ্যারেজে রাখছিলাম। ওই গ্যারেজে আমরা গ্যারেজ ভাড়াও দেই নাই, দোকানটা নিতেও যাইনি। ওই রকম করে ওখান থেকে এখন উঠাও। এখন যাই দেখি গ্যারেজ নাই। ওই গ্যারেজটা এখন একটা মানে ওখানে কিছু নাই আর কি। তো ভাইয়া এখন আমাদের একটা অনলাইন পেজ খুলে অনলাইন বিজনেস শুরু করে দেন। তো ওই জায়গাতে ওই সময় আমাদের এলাকাতে ভাইয়া এরকম একটা শপ খুলছিল 2 বছর 2.5 বছর আগে, একটা গ্যারেজের মধ্যে। ওইটার নাম দিয়েছিল ব্যাচেলার্স পয়েন্ট। ওইটা এখন এত চলে, মানে মানে গেলে ফাঁকা পাওয়া যায় না গ্যারেজের মধ্যে। শোনেন, যখন আপনার এই প্রসঙ্গে বলে একটা গল্প করি, একটা আড্ডা দিই। সেটা হচ্ছে দেখেন, আমার যে বিজনেসটা আমি শুরু করছিলাম, ওই বিজনেসটা কাদের মতো জানেন? ওই বিজনেসটা করছিলাম যে আপনাদের আরো যে বন্ধু বান্ধব ছিল 100 জন, তাদের মতো। তারা জেনে না বুঝে শুধু মনে করছে যে এখানে গেলে ইনকাম করতে পারবো, কাজ শিখতে পারবো, ইনকাম করবো, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু চিন্তা ভাবনা করে ঢুকছে। ঢোকার পর দেখে যে বাস্তবতার আলাদা জিনিস। তারপরে কি হয়ে গেল, তারা চলে গেল। তেমনি ভাবে আমার বিজনেসটাও শেষ। আমি একদম হুবহু জিনিস, আপনি বিজনেস করেন যাই কিছু করেন, আপনাকে আগে অনেকগুলা জিনিস অ্যানালাইসিস করতে হবে, যেটা আমি আপনাদেরকে মনে আগে বলছিলাম, শর্ট অ্যানালাইসিস। বিজনেস করার জন্য আপনাকে এরকম কিছু অ্যানালাইসিস করতে হবে যে আপনার বিজনেসে কি কি প্রবলেম হবে। তো সেই জিনিসগুলো কিন্তু আমি আপনাদেরকে বলছিলাম। যেমন ওই যে 4th ব্যাচের ওদের একটা সেশনে আমি শুধু বলছিলাম যে আপনারা বাসায় বসে থেকে আপনাদের প্রথম দিনের অ্যাসাইনমেন্টটা হচ্ছে আপনারা কোনো একটা নিরিবিলি জায়গায় চোখ টোক বন্ধ করে চিন্তা করবেন যে আপনার জন্য এই কোর্সটা মানে এই কোর্সটা কিনা, যাতে আপনি 2 মাস পর বা 1 মাস পর এখানে চলে না যান। ভাইয়া আমাদেরকে বলেছিলেন। আপনাদেরকে বলছিলাম। হ্যাঁ, আমাদেরকে তো বলেছিলেন ভাইয়া। কি ভাইয়া? কিন্তু আলটিমেটলি কিন্তু কাজ হয় নাই। ঠিক আছে, যেমন কমে গেছে। তার মানে এটা যারা মানছে তো মানছে, কিন্তু যারা মানে নাই, যারা মানছে ওই জন্য যেটা বললো যে ওনারা খুব বিজনেস হচ্ছে, তো যারা মানছে তাদের বিজনেস ভালো হচ্ছে। আর যারা চিন্তা ভাবনা না করেই বিজনেস শুরু করে দিয়েছে, তারা আমার মতো বিজনেস থেকে ঠকিয়ে মানে ওই বিজনেসে কন্টিনিউ করতে পারলাম না, বিজনেসের লস। আপনাকে আগে আমার আগে রেস্টুরেন্টের বিজনেসটা আসলে মনে হয় খুবই কঠিন না না আমার না, কাছে মনে হয়। শুনে আমি বলি, আমি অলরেডি অনেকগুলো বিজনেস করছি এবং আমার জন্মগতভাবে আমি বিজনেসম্যান। খুব বড় বিজনেসম্যান না, ছোট, একদম ছোট, ঠিক আছে। কিন্তু আমি ক্লাস 3-4 থেকে থাকতে আমার আব্বুর সাথে বিজনেস ব্যবসা করতাম। বাজারে যেতাম, বাজারে গিয়ে হাট করতাম আব্বুর সাথে, ওই ক্লাস 3-4 থাকতে। ওই সময় পর্যন্ত আমি ইন্টারমিডিয়েটে যখন মানে বাড়ির বাইরে থাকতাম তখন আর করি নাই, বাট তারপরে মাঝে মধ্যে যাইতাম ফ্রি পাইলে। বাট এসএসসি আগ পর্যন্ত মোটামুটি আমি বিজনেস করতাম। আমি ভাই আপনি মাল্টি ট্যালেন্টেড না না বোঝা না যাচ্ছে। মাল্টি ট্যালেন্টেড বলতে কিছু নাই, মাল্টি ট্যালেন্টেড না। আমি এই জন্য বলতেছি যে বিজনেস জিনিসটা তারা মনে করেন, আমি এখনো বাসার বাইরে গেলে রাস্তাতে হাঁটলে আমার বিভিন্ন বিজনেস গুলা মাথার মধ্যে কাজ করে, যারা কি করতেছে দেখবেন আপনার মাথার মধ্যে। যেমন আপনি ওই যে ওনার বিজনেসটা দেখে আপনি কিন্তু মোটিভ হয়ে গেছেন যে কি রে ভাই, একটা বিজনেস করছে, এত বিজনেস, খুব লাভ। কিন্তু বাস্তবতাটা অনেক কঠিন। ওনার লাভটা আপনি সামনাসামনি দেখতে পাচ্ছেন, বাট এটার ভিতরের কাহিনী অনেক কিছু আছে, অনেক কিছু সাধনা করতে হয়। আমি আমাদের ইউনিভার্সিটি, গ্রিন ইউনিভার্সিটি, ওনার সামনে একটা মুড়িওয়ালা ছিল। তো মুড়িওয়ালা মুড়ি বিক্রি করা দেখে আমরা খুব হতাশ হতাম যে শালা এত বিক্রি করতেছে, মুড়ি বিক্রি করতেছে তো কোটিপতি হবে, এরকম একটা চিন্তা ভাবনা, ঠিক আছে।
তাকে জিজ্ঞেস করলাম যে মামা আপনি কতদিন যাবত আছেন, বলতেছে যে আমি এই জায়গাতে প্রায় 15 থেকে 20 বছর যাবত এই জায়গাতে মুড়ি বিক্রি করতেছি। যখন এখানে ইউনিভার্সিটি ছিল না, যখন এই জায়গাতে ইউনিভার্সিটি ছিল না, একটা গার্মেন্টস ছিল, তখন থেকে আমি এই জায়গাতে আছি। বুঝতে পেরেছেন? তো এখনই এমনি এমনি একটা বিজনেস খুলে বসলেন আর বিজনেস হবে, ব্যাপারটা এরকম না। এমনি এমনি আপনি একটা কোর্সে ভর্তি হয়ে যাবেন, আপনি সাথে সাথে একদম ডেভেলপার হয়ে যাবেন। ব্যাপারটা যদি এইরকম হতো তাহলে প্রত্যেক দিন হাজারে হাজার ডেভেলপার আবিষ্কার হইতো, কিন্তু ব্যাপারটা এত সহজ না। আপনি যদি মনে করেন যে বিজনেস এতই সহজ জিনিস, তাহলে প্রত্যেকের বাসায় কিন্তু 2, 5, 10, 20 লাখ টাকা আছে, তাহলে সবাই বিজনেস করতে নামতো এবং সবাই কোটিপতি হয়ে যেত, তাহলে গরিব বলতে কিছু থাকতো না। কিন্তু বাস্তবতাটা এইরকম না। সবাই হয়তো আশা নিয়ে আসে, বাট আলটিমেটলি কিছুদিন পর হতাশ হয়ে চলে যায়, যেমনটা হয়েছে আপনাদের এই ব্যাচে বা সব ব্যাচে হচ্ছে। ঠিক আছে? সো আপনাকে এই জন্য মোটিভটা ঠিক করতে হবে। কোন প্রসঙ্গ থেকে কই যেন আসলাম, ওই যে ব্লেন্ডার, আসলে ব্লেন্ডার। ওই সময় আসলে আমি ব্লেন্ডার ইউজ করাই, সস তৈরি করতাম, মায়োনিজ তৈরি করতাম, সস। তো ওই সময় ব্লেন্ডারটা ইউজ করছি, তাছাড়া আমার ইউজ করার অভিজ্ঞতা নাই। তো তখন দেখলাম যে ব্লেন্ডারের মধ্যে ওই যে সস তৈরি করার জন্য ডিম দেওয়া লাগতো, কাঁচা ডিম, তারপরে দেওয়া লাগতো চিনি, তারপরে দিতাম মনে করেন যে হচ্ছে দুধ, তারপরে দিতাম হচ্ছে সয়াবিন তেল, এরকম অনেকগুলো জিনিস দিতাম। দেওয়ার পরে মিক্সড করে একটা সস তৈরি করে দিত। তো আমরা ফাংশনটা তৈরি করব এইরকম জিনিস, যে ভিতরে অনেক কিছু দিয়ে একটা মিক্সড কোন একটা ভালো একটা রেজাল্ট, একটা আউটপুট আমরা দেখব। বুঝতে পেরেছেন? জি চলেন জি আমরা, ভাইয়া। তো ফাংশনটা ইউজ করার জন্য ফাংশন নামে একটা কিওয়ার্ড আছে। এটা কি? ফাংশন নামে একটা কিওয়ার্ড। এটা কি? কিওয়ার্ড। এমন না যে আপনি এ ফাংশনস লিখবেন বা অন্য কিছু লিখবেন কাজ করবে, ব্যাপারটা কাজ করবে না। আপনাকে ফাংশনই লিখতে হবে। এরপরে যেমন আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করতাম, তার আগে একটা var দিতাম। তো var দিয়ে আমরা বুঝতে পারি একটা ভেরিয়েবল। তো ভেরিয়েবল একটা নাম দেওয়ার দরকার ছিল না? তেমনি ভাবে ফাংশনের একটা নাম দিতে হবে। নাম দিলাম মনে করেন যে হচ্ছে xyz নাম দিলাম। এরপর একটা ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে। আসলে সত্যি কথা বলতে কি, যে ফার্স্ট ব্র্যাকেটটা থাকলে আমরা বুঝতে পারি এটা একটা ফাংশন। যখনই আপনি ওই যে পুশ পপ করতেছিলেন, পুশ পপ করার পর একটা ফার্স্ট ব্র্যাকেট দিচ্ছিলেন, দেওয়ার পর মধ্যে ভ্যালু দিচ্ছিলেন, মনে আছে? তার মানে যদি আপনি এরকম ফার্স্ট ব্র্যাকেট দেখেন তাহলে আপনাকে বুঝতে হবে এটা একটা ফাংশন। কিন্তু ওই ফাংশনগুলো হচ্ছে বিল্ডিং ফাংশন। কি ফাংশন? বিল্ডিং ফাংশন। ওই যে পুশ বা পপ, এই ফাংশনটা কি আপনি তৈরি করছেন? না জি না। ভাইয়া। এই ফাংশনটা তো আপনি তৈরি করেন নাই, কিন্তু এই যে এই ফাংশনটা আপনি তৈরি করছেন। এখানে আপনার নাম দেন, নাম দিয়ে তাহলে দেন ANW আনোয়ার, এটা হচ্ছে আপনার নামের ফাংশন। এই ফাংশনটা আপনি তৈরি করছেন, কিন্তু ওই ফাংশনটা কিন্তু আপনি তৈরি করেন নাই, ওটা হচ্ছে বিল্ডিং ফাংশন, আর এটা আপনার নিজে তৈরি করা ফাংশন। তো ফাংশনের নাম দিলাম হচ্ছে আনোয়ার। এখন এখানে মনে করেন যে আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, var x ইকুয়াল টু হচ্ছে 10, এবং এটাকে আমি এখানে প্রিন্ট করব। ডকুমেন্ট ডট রাইট, নাম দিলাম, ভিতরে দিলাম x। এখন যদি আপনি এখান থেকে রিলোড দেন, দেখবেন যে কিছুই পাচ্ছেন না। আপনি মনে করবেন যে এত কিছু লিখলাম, আউটপুট কিছু দিল না, তার মানে কি এরর দিছে? দেখেন তো এরর কিছু আছে কিনা। ইনস্পেক্ট করলাম, এখানে কনসোলে আসলাম, এখানে কনসোলে কোনো এরর দেখাচ্ছে না, তার মানে এররটা নাই, এরর নাই। তার মানে অবশ্যই আর কিছু করতে হবে। ফাংশনের হচ্ছে দুইটা পার্ট থাকে, ফাংশনের দুইটা পার্ট থাকে। কয়টা পার্ট? দুইটা। একটা হচ্ছে ফাংশনের হচ্ছে ডেফিনিশন, একটা হচ্ছে ফাংশনের ডেফিনিশন, এই জিনিসটাকে বলে ফাংশনের ডেফিনিশন। আর একটা হচ্ছে ফাংশনের কলিং পার্ট, যে জায়গাতে আমি ফাংশনটাকে কল করতে পারি। ফাংশনটা কল কিভাবে করব? এই ফাংশনের নামটা সহ ফার্স্ট ব্র্যাকেট সহ আমি যদি এই জায়গাতে বাহিরে লিখি, বাহিরে কোথায়? এই সেকেন্ড ব্র্যাকেটের বাহিরে যদি আমি লিখি এখন যদি আমি রিলোড দেই তাহলে এটা সেটা কাজ করবে 10। বুঝাতে পারি নাই? বুঝেছি ভাইয়া। তাহলে ফাংশনের পার্ট কয়টা থাকে? ফাংশনের পার্ট হচ্ছে একটা পার্ট, এটা ফাংশনে কি বলে? ডেফিনিশন, ফাংশনের ডেফিনিশন। আরেকটা হচ্ছে ফাংশনে কলিং, আপনি ফাংশনে কল করতেছেন। যতক্ষণ পর্যন্ত আপনাকে কল না করবে, যতক্ষণ পর্যন্ত আমি আপনাদের কাউকে নাম ধরে জিজ্ঞেস না করব, ততক্ষণ পর্যন্ত আপনি রেসপন্স করবেন না, এটাই স্বাভাবিক। তো আমি একটা ফাংশন তৈরি করলাম, তারপরে যখন আমি যতক্ষণ পর্যন্ত কল না করব, মানে ডাক না দিব, ততক্ষণ পর্যন্ত চুপচাপ বসে থাকবে।
আমি যদি একে 1000 বার ডাক দেই, সাপোজ এ একবার ডাক দিলাম, আবার একবার ডাক দিলাম, আবার একবার ডাক দিলাম, আবার একবার ডাক দিলাম, তাহলে 1000 বারই সে কাজ করবে। যতবার ডাক দিব ততবারই কাজ করবে, যত জায়গায় আমি একে কল করব সব জায়গাতেই সে কাজটা করে দেবে। তাহলে ফাংশনটা কাজ করা দরকার না যে আপনি এক কাজ বারবার কেন করবেন, যে আপনি একটা কাজ করছেন, যেমন বিলিন্ডার মেশিন, এমন যদি হইতো যে মায়োনিজ বানার জন্য একটা বিলিন্ডার মেশিন এক টাইপের, তারপরে হচ্ছে আপেল দিয়ে জুস করার জন্য একটা বিলিন্ডার মেশিন, কমলা দিয়ে করার জন্য আরেকটা বিলিন্ডার মেশিন, ব্যাপারটা সমস্যা না যে একটা বিলিন্ডার মেশিন সেখানে আপনি সব ধরনের জুসই বানাতে পারবেন। তো তেমনই ভাবে আপনি একটা বিলিন্ডার মেশিন তৈরি করলেন, সেটাকে আপনি 1000 বার কল করতে পারেন, কোনো সমস্যা না। যতবার কল করবেন ততবার কি করবে, সে রেসপন্স করবে। আমি আপনাকে যতবার ডাক দিব ততবার আপনি রেসপন্স করবেন, তেমনই ভাবে একে যতবার ডাক দেব ততবার কি রেসপন্স করবে। ভাইয়া ফাংশনের জন্য সেমিকোলন লাগবে না, না? কোথায় সেমিকোলন? এখানে এসে, হ্যাঁ। না, এখানে সেমিকোলন দেওয়ার দরকার নাই, তবে সেমিকোলনটা দিবেন, এটা গুড প্র্যাকটিস। সেমিকোলনটা অবশ্যই দিবেন। সেমিকোলন দেওয়া মানে একটা স্টেটমেন্ট শেষ, সেমিকোলন দেওয়া মানে একটা স্টেটমেন্ট শেষ, আপনি সেমিকোলন দেন, সমস্যা নেই। এখন এটা তো কাহিনী গেল। এখন যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে, আপনি চাচ্ছেন যেটা যে বেলেন্ডার মেশিং এ আপনি এই যেটা মুভ, বেলেন্ডার মেশিং এর এটা মুভ, এই যে ফার্স্ট ব্র্যাকেটটা দেওয়া আছে না, এটা বেলেন্ডার মেশিনের মুভ, এই মুভ দিয়ে আপনি হয়তো কিছু একটা ঢোকাতে যাচ্ছেন বা দিতে চাচ্ছেন, সেটা এই জায়গাতে এসে সিস্টেম করে কিছু একটা আউটপুট দিবে, এরকম না? তো আমি চাচ্ছি এখানে 10 গুণন হচ্ছে দিলাম হচ্ছে NUMBR নাম্বার, আর এই নাম্বারটা কোন নাম্বার? এই নাম্বারটা, মানে এই দিক দিয়ে আপনি একটা কিছু ঢুকাতে যাচ্ছেন, সেই জিনিসটা ঢুকে কোথায় যাবে? এই যে নাম্বারটা লিখে রাখছেন সেই নাম্বারটা, এই নাম্বারটা ঢুকবে, ঢোকার পর কি হবে? 10 এর সাথে গুণ হবে, 10 এর সাথে গুণ হয়ে কার মধ্যে থাকবে? x এর মধ্যে থাকবে, সেই x টাকে আপনি এখানে প্রিন্ট করবেন। বোঝেন নাই? বুঝেছি ভাই ভাইয়া। আরেকবার বলেন। বেলেন্ডার মেশিং দেখছেন তো? বেলেন্ডার মেশিং এর মধ্যে আমি মনে করেন যে ওই যে মায়োনিজ তৈরি করব, তো প্রথমে আমি চিনি দিলাম, ইত্যাদিতে দিচ্ছি, মানে একটা জিনিস দিলাম, মনে করেন আমি একটা জিনিস দিব, আমি কমলার জুস করব, তো কমলাটা ঢুকাইতে হবে না, বা আপেলটা তো ঢুকাইতে হবে। সেই আপেলটা মনে করেন যে এই আপেল, ঠিক আছে, এই আপেলটা যখন আমি ভিতরে ঢুকাচ্ছি, আপেলটাকে সে ধরতেছে, ধরার পরে 10 এর সাথে গুণ করতেছে, আপেলটাকে 10 এর সাথে গুণ কইরে, ঠিক আছে, একবার মিক্সড করার পরে সে x এর মধ্যে রাখতেছে। বুঝেন নাই? জি ভাইয়া, বুঝতে পারছি, মানে সবগুলা মানে একসাথে গুণ করে আমার আউটপুটটা বের হবে, হ্যাঁ, নাম্বার বের হবে। যেটা। এখন যদি আপনি এটা রিলোড দেন, তাহলে কিছু বের হওয়ার কথা না, কারণ ভাইয়া, আমার এখানে নাম্বার অ্যাড করি নাই। কারণটা হচ্ছে আমরা এখানে কল করি না, কারণ ফাংশনে আমরা জানি দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে কি ডেফিনিশন, একটা কলিং। Definition। তাহলে আমরা যদি কল করতে চাই তাহলে ফাংশনের নামটা সহ ফাংশনের নামটা কল করতে হবে, নাম কি? ANWR, আনোয়ার। এবং এটা যে একটা ফাংশন, শুধু আনোয়ার লিখলে কাজ হবে? আনোয়ার দ্বারা আমরা কিছু না বুঝতে ভাইয়া, পারি? ক্যাচ দিতে হবে। আনোয়ার দিয়ে কিন্তু আমরা কিছু বুঝি না, কারণটা হচ্ছে এখানে ফার্স্ট ব্র্যাকেট দিলে আমরা বুঝি যে আনোয়ার একটা ফাংশন, এটা বুঝলাম। ফাংশন। এখন যদি আপনি রিলোড দেন, কি বলতেছে? নান বলতেছে। ভাইয়া নাম্বারে তো কিছু পাস করি নাই। কারণটা হচ্ছে আমাকে এই জায়গা থেকে যখন আমি কল করতেছি আমাকে এখানে নাম্বারটা পাস করতে হবে। সাপোজ আমি এখানে দিলাম যে 10, এই নাম্বারটা যখন পাস করতেছি সে এখানে আসবে, এখানে এই নাম্বারটা ধরবে, আর এই নাম্বারটা মানে 10, আর এটা মানে হচ্ছে এখানে আছে মানে এটা 10। এখন গুণ করলে কত হয় দেখেন, 100। বুঝতে পারতেছেন? ক্লিয়ার। জি ভাইয়া। এত সহজে কেমনে বুঝতেছেন আপনারা? ভাইয়া এটা আগেরটা চেয়ে ছিল, কোথায় ছিল? আগেরটা চেয়ে ইজি ছিল এটা। ও আচ্ছা, তাহলে ব্যাপারটা হচ্ছে এইরকম নাকি? আমরা নাম্বার দিলাম, নাম্বারটা এরকম কাহিনী হয়ে গেল। এখন যেটা করতে চাচ্ছি আমি সেটা হচ্ছে যে এখানে আমি প্রিন্ট করব না, এখানে আমি কি করব না? প্রিন্ট করব না, আমি এখানে প্রিন্ট করব না, এখানে আমি রিটার্ন করে পাঠাই দেব। RETURN, রিটার্ন হচ্ছে x। এটা হচ্ছে ফাংশনের ডেফিনিশন পার্ট। তো আমি যদি আপনাকে কোনো কোশ্চেন করি,
সাপোজ আমি বললাম যে পুশ মানে কি বা পপ মানে কি, যখন আমি আপনাকে কোশ্চেন করতেছি তখন তো আপনি আমাকে রিপ্লে পাঠাই দিবেন নাকি, রিপ্লেটা আমাকে তো বলতে হবে, শুনতে পাবো। তেমনই ভাবে এটা যাই কিছু করুক না কেন সে রিটার্ন করে পাঠাই দিচ্ছে। কাকে পাঠাই দিবে বলেন তো? যেই জায়গা থেকে আপনি কল করেছেন, যেই জায়গা থেকে আপনি কল করেছেন সেই জায়গাতে রিটার্ন করে পাঠাই দিবে। এই যে এক্স এর ভ্যালুটা কোথায় পাঠাই দিবে? এই আনোয়ারের মধ্যে রেখে দিবে। এখন আপনি যদি এখন রিলোড দেন কিছু দেখতে পাবেন না। কারণটা হচ্ছে এটাকে তো আপনাকে আউটপুট দেখানোর জন্য তো অপশন আমাদের কয়টা আছে? আউটপুট দেখার জন্য অপশন তো আমার তিনটা, হয় কনসোল অথবা ডকুমেন্ট ডট রাইট অথবা অ্যালার্ট। তো আপনি যদি আউটপুট দেখতে চান তাহলে তো এই তিনটা জিনিসের মধ্যে কোনো একটা লিখতে হবে নাকি? তো আপনি যদি এখানে আপনি আউটপুট দেখালেন না, আপনি যদি এখানে দেখাতে চান তাহলে আপনাকে কি করতে হবে? একটা ভেরিয়েবল নেন, ভেরিয়েবল আউটপুট ইকুয়াল টু এটা। তার মানে কি করলো? এই এক্স এর মধ্যে যে ভ্যালুটা আছে এখন নাম্বার এই 10 যাওয়ার পরে যে ভ্যালুটা আসছে সেই ভ্যালুর অ্যানসারটা কোথায় আসবে? এই মেথডের মধ্যে আছে, এই মেথডের ভিতরে আছে। বুঝেন নাই? তো এই মেথডের মধ্যে থাকা মানে কি? এই ভেরিয়েবলের মধ্যে আছে। বুঝেন নাই? জি ভাইয়া। এখন যদি আমি ডকুমেন্ট ডট রাইট করি, রাইট করে আমি এখানে কি প্রিন্ট করব বলুন তো? আউটপুটটা। আউটপুটটা যদি আমি এখানে প্রিন্ট করি তাহলে দেখেন এখানে আউটপুটটা আসছে। ভাইয়া আমরা যদি হচ্ছে আলাদা ভেরিয়েবল না নিয়ে শুধু হচ্ছে যদি সরাসরি হচ্ছে ডকুমেন্ট ডট রাইট এর ভিতরে কি ফাংশন হচ্ছে কল করা যাবে না? হ্যাঁ সম্ভব। বাট আমরা কেন করতেছি সেটা দেখেন। আমরা প্রথমবার পাস করলাম কি? প্রথমবার পাস করলাম মনে করেন যে এটা হচ্ছে মনে করেন যে সুগার। পরের বার আমি আরেকটা ভেরিয়েবল নিব, আরো একটা ভেরিয়েবল নিয়ে আমি এখানে এখন পাস করতেছি মনে করেন যে হচ্ছে মনে করেন যে ডিম পাস করলাম, এটা আমাকে আউটপুট 2 দিলাম। বুঝেন নাই? হ্যাঁ বুঝতে পারছি। দিলাম। এখন এই জায়গাতে আমি আউটপুট প্লাস আউটপুট 2 দিলাম। করতে পারবো না? জি ভাইয়া, এখন 10 প্লাস 2 প্লাস করা হবে। কারণ এটা আউটপুট হিসেবে যত আসে সেটা এটার মধ্যে রাখছে, আবার এটা যাওয়ার পর যতটুকু আসে সেটা এটার মধ্যে রাখছে। এখন এই দুটোকে আমি যোগ করতে পারতেছি। মাথার উপরে যাচ্ছে? গেলে বলেন তাহলে বাদ দেবো আজকে। হ্যাঁ ভাইয়া বুঝতে পারছি। বুঝতে পেরেছেন সহজেই? জি ভাইয়া। ইচ্ছে করলেই করতে পারতাম না স্যার? আউটপুট ওই যে ফাংশনটা একবার 10 দিয়ে কল করলাম, প্লাস দিয়ে ফাংশনটা 20 দিয়ে কল করে একদম ডকুমেন্ট ডট রাইট এর মধ্যে রেখে দিলাম, তাহলে সেটা তো করতে পারেন, সেটা করতে সমস্যা নাই, কিন্তু আমরা ভেঙে ভেঙে কত ভাবে করতে পারি সেটা দেখাচ্ছি। আপনি তো এখন শিখছেন, আপনি বিভিন্ন ভাবে করতে পারেন, সেটা কোনো সমস্যা না। আমরা দেখাচ্ছি, দেখেন একটা ভ্যালু ঢুকাইলাম, এটা এটার মধ্যে রাখলাম, আবার একটা ঢুকালাম, এটা এটার মধ্যে রাখলাম, এরকম রাখে আবার দুটো যোগ করলাম, দুটো বিয়োগ করলাম, বা এরকম কোনো কাজ করা প্রয়োজন আপনি সেভাবে করতে পারেন, সমস্যা নেই। ঠিক আছে? এখন আপনাদের একটা কাজ আমরা একটা প্রবলেম আমরা দেখব, সেটা হচ্ছে যে আচ্ছা এই রিটার্নটা বুঝছেন? আপনি যদি এই জায়গাতে রিটার্ন করে দেন, তাহলে আপনাকে ডকুমেন্ট ডট রাইটটা কোথায় করতে? বাইরে করতে হবে তো নাকি কোথাও? না ডকুমেন্ট ডট রাইট না করলে অটোমেটিক্যালি প্রিন্ট করে দিবে? না ভাই, আউটপুট দেখাবে না। রিটার্ন করা মানে কি বলেন তো? রিটার্ন মানে কি? যেখানে কল করা হবে ওখানে হচ্ছে পাঠিয়ে দেওয়া হবে। হ্যাঁ, যেখানে কল করা হবে। আপনি একটা ড্রেস কিনলেন, রিটার্ন ফেরত দিলেন, আপনি রিটার্ন কি অন্য দোকানে পাঠিয়ে দিবেন না ওই যেই দোকান থেকে কিনছেন সেই দোকানে পাঠিয়ে দিবেন? ব্যাপারটা কিন্তু ওইরকমই। তো আপনি যেখানে কল করতেছে সেই জায়গাতেই সে ভ্যালুটা রিটার্ন করে পাঠিয়ে দিবে। এই হচ্ছে আপনার ব্যাপার সেটা। চলেন এই সব তো বুঝলেন, এখন আমাকে একটা জিনিস বলেন, সেটা হচ্ছে যেটা আমি করি আর কি, যে নরমাল একটা ইকুয়েশন প্রবলেম সলভিং, সেটা হচ্ছে আমি আপনাকে কোশ্চেনটা বলি, আপনারা অ্যানসারটা চিন্তা করেন, আমি ধীরে ধীরে কোডটা লেখা শুরু করি। সেটা হচ্ছে আমাকে বের করতে হবে কিলোমিটার থেকে মিটার। কিলোমিটার আমি দিব, আমি কিলোমিটার ইনপুট দিব, আমাকে মিটারে কনভার্সন করে দেখাইতে হবে। কিভাবে করবো চিন্তা করেন? হ্যাঁ সম্ভব। একটু সবাই একটু 1 মিনিট একটু নীরবতা চিন্তা করেন। সবাই একটু চোখটা বন্ধ করেন, চোখটা বন্ধ করেন, কেউ চোখ তাকায় থাকেন না, চোখটা বন্ধ করে চিন্তা করেন কি হতে পারে।
চোখটা বন্ধ করে একটু চিন্তা করেন যে কি হতে পারে, সেটা একটু চিন্তা করেন, তারপর আমরা রেজাল্টে আসছি। সবাই একটু মাথাটা একটু খারাপ চিন্তা করেন। ইজি একটা ইকুয়েশন, বাট চিন্তা করেন। আমি চাই যে আপনারা চিন্তা করেন। ফাংশন চিন্তা করছেন? জি ভাইয়া। ঠিক আছে, চিন্তা করছেন যখন আমরা একটা কাজ করি, ফাংশন লিখলাম, একটা ফাংশনের নাম দিতে হবে। এখন এই নাম কি আপনি সবসময় এক্স ওয়াই জেড দিবেন? নামগুলো একটু মিনিংফুল দেওয়া উচিত না? জি ভাইয়া। হ্যাঁ, মিনিংফুল তো আমরা এখানে কিলোমিটার দিতে পারি। হ্যাঁ, কিলোমিটার Distance দিতে পারি। কি ডিস্টেন্স কিলোমিটার, কিলোমিটার কিলোমিটার দিলাম, কিন্তু আরো যদি মিনিংফুল করা যায় যে আমরা কাজটাই করতে যাচ্ছি কিন্তু কিলোমিটার থেকে মিটার, তাহলে আমরা করতে পারি কিলোমিটার টু MITTER, কিলোমিটার টু মিটার। কিন্তু এই জিনিসটাকে আমরা এইভাবে না লিখে, যেহেতু আমরা ক্যামেল কেস লিখতে পারি না, কিলোমিটার ক্যাপিটাল টু, তারপর মিটারের ক্যাপিটাল হচ্ছে METER, এরকম লিখতে পারি না? জি স্যার। এরপর ফার্স্ট ব্র্যাকেট দিলাম, দেওয়ার পরে নাম আপনি যেভাবে লিখেন সমস্যা নাই, কিন্তু যদি মিনিংফুল না হয় তাহলে ব্যাপারটা স্ট্যান্ডার্ড হবে না। তো কিলোমিটার টু মিটারটা দিলাম। এখন আমি একটা ভেরিয়েবল নিলাম VAR, ভার। ভার আমি লিখলাম হচ্ছে মিটার, MITER, মিটার। মিটার ইকুয়াল টু লিখলাম হচ্ছে x গুণন, বলেন 1 কিলোমিটার সমান কত মিটার? 1000 মিটার। 1000। শেষ করে দিলাম। এই x এর ভ্যালুটা কই থেকে আসবে, মানে x টা এখান থেকে আসবে, x টা এখানে দিলাম। এক্সট্রা পাঠাবো আমরা। হ্যাঁ, এখন আমি কি করব, Extra রিটার্ন pass করে দিব, করবো। রিটার্ন MITER, মিটার। এখন যদি রিলোড লিখে আসবে, কিছু আসবে না, বিকজ অফ আমাদের কি document করতে হবে, কল করতে হবে। এই কিলোমিটারে এই ফাংশনটা কপি করলাম, এখানে নিয়ে আসলাম, এই জায়গাতে আমি দিলাম হচ্ছে সাপোজ 1 কিলোমিটার। তাহলে এই একটা কোথায় যাবে? এই x এর জায়গাতে আসবে। এই x মানে কোন x? এই x টা। তাহলে 1 এর সাথে 1000 গুণ করবে, করে এটা রিটার্ন করে দিবে। আমরা কি করতে পারি এখানে, VAR var আউটপুট ইকুয়াল টু এটা। এটা আপনি একবার ডকুমেন্ট ডট না রেখে এরকম ভেরিয়েবলতে করলে এটা স্ট্যান্ডার্ড একটা প্র্যাকটিস, ঠিক আছে? এই জন্য আমি এভাবে লিখতেছি, এভাবে লিখে ডকুমেন্ট ডট রাইট আউটপুট। এখন যদি আমি রিলোড দেই, আসছে। তাহলে আমি এখন চাচ্ছি 2 কিলোমিটার, তাহলে আমি 2 কোথায় লিখবো? এই জায়গাতে আমি 2 দিব, মানে বিলিন্ডার মেশিনে যাবে, যাওয়ার পর 2 দিয়ে যা হবে সেটা আমার করে দেখাবে। 2 দিলাম। আমি এখানে কত দিব? 3 দিব, 3 কিলোমিটার হবে। বুঝতে পেরেছেন? জি ভাইয়া। আচ্ছা, তাহলে এখন অ্যাসাইনমেন্ট লিখেন, খাতা কলমে লিখেন যে সামনের দিনের অ্যাসাইনমেন্টটা কি। জি ভাইয়া বলেন। সামনের দিনের অ্যাসাইনমেন্টটা হচ্ছে 3টা অ্যাসাইনমেন্ট থাকবে। 1 নাম্বার, যে আপনি আপনার গার্লফ্রেন্ডকে নিয়ে মার্কেটে গেছেন। তো মার্কেটে গেছেন, আপনার গার্লফ্রেন্ড বলছে যে সে একটা ল্যাপটপ কিনবে, একটা ফোন কিনবে, আর একটা মনে করেন যে কি কিনতে পারে, একটা ঘড়ি কিনতে পারে। 3টা জিনিস কিনবে, কিন্তু প্রত্যেকটা জিনিস 1 পিস করে কিনবে। প্রত্যেক পিস মানে 1 পিস করে কিনবে, বেশি না। বুঝতে পেরেছেন আমার কথা? জি ভাইয়া। কি কি কিনবে আরেকবার বলছেন যদি। ল্যাপটপ, একটা ফোন আর একটা ঘড়ি, 3টা জিনিস কিনবে, কিন্তু প্রত্যেকটা 1 পিস করে কিনবে, 2 পিস করে না। এখন কোনটার কত টাকা লাগবে সেটা তো আপনি জানেন না। বুঝতে পেরেছেন? আপনাকে এটা একটা বাজেট ক্যালকুলেশন করে দিতে হবে। যদি আপনি মানে প্রত্যেকটা যে 1 পিস সেটা কিন্তু ফিক্সড, প্রত্যেকটা কিন্তু 1 পিস সেটা ফিক্সড, এবং আইটেম হচ্ছে 3টা সেটাও ফিক্সড, কিন্তু কোনটার প্রাইস কত যদি আপনি প্রাইস চেঞ্জ করে দেন, তাহলে যেন ভ্যালুগুলো চেঞ্জ হয়ে একটা টোটাল বাজেট দাঁড় করে, কত টাকা খরচ হবে, 3টা জিনিস কিনতে গেলে কত টাকা খরচ হতে পারে সেটা বাজেটটা আমাকে আউটপুট করে দেখাইতে হবে। ভাইয়া সামেশন।
ভ্যালুগুলো কি আমরা সাপোজ মনে করেন ল্যাপটপের আলাদা ভ্যালু দিলাম, একটা ফোনের আলাদা ভ্যালু দিলাম। ভ্যালুগুলো তারপর আপনাকে দিতে উভয়ের হবে আলাদা এই দিলাম। জায়গাতে, ভ্যালুগুলো দিতে হবে আপনাকে এই জায়গা থেকে। জি স্যার বুঝছি, ওটাই বুঝছি না, ভ্যালুগুলো আমরা নিজে সেট করব। হ্যাঁ, আর তার একটা জিনিস ওকে। বলে দেই, সেটা কিন্তু আমি দেখাই নাই। এখানে কিন্তু আপনি একটা ভ্যালু দেখাচ্ছেন, আপনি একাধিক ভ্যালু ঢুকাইতে পারবেন। কিরকম করে? এখানে কমা দিবেন, এক্স ওয়াই জেড, বুঝতে পেরেছেন? তাহলে আপনি এখানে যদি এক্স ওয়াই জেড দেন, এখানে তিনটা দিচ্ছেন, তাহলে এখানে আপনি একটা দিলে কাজ হবে? জি না। এখানে আপনার কয়টা দিতে হবে? তিনটা দিতে হবে, 3 4 5। এই যে প্রথম যে তিনটা দিলেন, এই প্রথম যে তিনটা দিলেন, এই তিন মানে কোনটা? এই এক্স না এই তিন মানে ওয়াই এক্স জেড হবে। এখানকার প্রথম মানে এই প্রথম, এখানকার দ্বিতীয়টা মানে এই দ্বিতীয়টা, এখানকার তৃতীয়টা মানে এই তৃতীয়টা, বুঝতে পেরেছেন? ভাইয়া শো করতে হবে কি সামেশন নাকি তিনটা হ্যাঁ, ভ্যালু শো করে তিনটার বাজেট সাপোজ আপনি তিনটা জিনিস কিনবেন, তিনটা এক পিস করে হবে, প্রত্যেকটা প্রাইস ডিফারেন্ট হতে পারে, এক একটা প্রাইস এক এক রকম হবে, কিন্তু প্রাইস আপনি যতই দেন না কেন, ইনপুট দেন না কেন, আমাকে কি করতে হবে? এখানে আউটপুটের রেজাল্টটা দেখাইতে হবে যে আপনি এখানে প্রাইস চেঞ্জ করে দিচ্ছেন, এখানে আপনি প্রাইস চেঞ্জ করে দিচ্ছেন, আর এখানে আমাকে আউটপুটটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। মোটামুটি কিন্তু এটা ভাইয়া বলেই দিলাম। সেটাই জিজ্ঞাসা করতেছি যে আউটপুটে তিনটা বাজেটের যোগফল থাকবে তাই তো? রাইট, তিনটার বাজেটে যোগফল থাকবে। আচ্ছা, এটা বুঝতে পেরেছেন? জি ভাইয়া। সামনে যাব। বাকি হ্যাঁ, দুইটা তাহলে জি স্যার, তিনটার বাকি দুইটা ভ্যালু আমি মানে দামগুলা নিজে নিজে ধরে নিব। দামগুলো আপনি ধরবেন কেন? আপনি দামগুলো আপনি এখান থেকে দিবেন, এই জায়গা থেকে দিবেন। আপনি সাপোজ আপনি দাম দিয়ে আসছেন 50 টাকা করে হিসাব করে নিয়ে আসেন, আমি কি বলি না 50 টাকা না 60 টাকা দাম দিতে হবে, তাহলে আপনি এখানে 60 দিলে যেন অটোমেটিক্যালি আমাকে ক্যালকুলেশন করে দেয়, আমাকে যেন অটোমেটিক্যালি ক্যালকুলেশন করে দেয়। আপনি কিন্তু এই ফাংশনে হাত দিতে পারবেন না। এই ফাংশনে আপনি হাত দিবেন কোথায়? এই জায়গাতে, এই ভ্যালুগুলোতে আপনি হাত দিবেন। এখানে আপনি 3 এর জায়গাতে 4 দিবেন, বা আমি যদি বলি 4 এর জায়গাতে 5 দেন, তো আমি এখানে যেই ভ্যালুগুলো দিব সেই ভ্যালুর উপর ডিপেন্ড করে যেন একটা বাজেট ক্যালকুলেট হয়ে যায়, বুঝতে পেরেছেন? জি জি ভাইয়া ভাইয়া, বুঝতে বুঝেছি। পারলাম। এটা তো অলরেডি করে দেওয়া হয়ে গেল। জি ভাইয়া। আচ্ছা ভাইয়া, নেক্সট অ্যাসাইনমেন্ট। আচ্ছা, নেক্সট স্টেপটা আসি। আর এক ল্যাপটপেই তো বাজেট শেষ, কিন্তু কম দামে কিছু দেওয়া যায় না? দেন, আপনি ইচ্ছা মতো দেন, কোনটা দিবেন দিন। তিনটা আইটেম দেন, তিনটা আইটেম দিয়ে এরকম ক্যালকুলেশন করে দিন। আচ্ছা, আমরা এখন যাচ্ছি হচ্ছে, মনে করেন যে গার্লফ্রেন্ডকে বা আপনি ওয়াইফকে যেটা কিনে দিলেন ঠিক আছে, কিন্তু এখন আপনার গার্লফ্রেন্ড ধরছে হচ্ছে হানিমুনে যাবে, বুঝছেন? তো হানিমুনে গেলে যেটা হয় আর কি, আমরা হচ্ছে এই লাস্ট স্যার কি বিয়ের আগেই? হ্যাঁ, যাবে আসলে। বিয়ের আগে হানিমুন স্যার? না, বিয়ের পরে, বিয়ে করলেন তারপরে যাবে হানিমুনে, ঠিক আছে? আচ্ছা। তাহলে ওয়াইফ ধরি। হ্যাঁ, তো মেইন কথা যেটা হয় আর কি, সত্যি কথা, ট্যুরে গেলে আমি অনেক ট্যুর করছি, আপনারা হয়তো আমাদের প্রোফাইলে অ্যাড আছে, তারা দেখতে পারবেন, আমি কিন্তু মোটামুটি অনেক জায়গাতে ট্যুর করা হয়ে গেছে। তো ট্যুর করলে যেটা হয় যে আপনার হোটেলের কস্টটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, সবসময় এটা মাথায় রাখতে হয়। যেমন আমরা কুয়াকাটাতে গেছিলাম একবার, আমরা 5-6 জন মিলে গেছি, ঠিক আছে? 5 থেকে 7 জন মনে হয় গেছি, কিন্তু কারো কাছে টাকা নাই। তো হঠাৎ করে আমি স্যালারি পেলাম, আমি বললাম ঠিক আছে আমার কাছে টাকা আছে, চলো। এখন আমি যেটা পছন্দ করি যে ট্যুরে গেলে আসলে রিল্যাক্স ট্যুর আমার পছন্দ না, যেখানে আপনি একটু অন্যভাবে লাইফটা লিড করতে হবে, কষ্ট করতে হবে, অ্যাডভেঞ্চার টাইপের, আমি এগুলো পছন্দ করি। তো আমরা চিন্তা করলাম, খুঁজে খুঁজে বের করলাম যে সবচেয়ে কম দামের একটা হোটেল কই পাওয়া যায় এবং এক রুমে যেন সবাই থাকতে পারি গাদা গাদা করে, যাতে আমাদের খরচটা কম হয়। কারণটা হচ্ছে আমাদের বাজেট খুবই কম, কম থাকতে হবে। তার মানে হোটেলের কস্টটা একটা ফ্যাক্ট, হোটেলের কস্টটা একটা ফ্যাক্ট। যারা হচ্ছে কক্সবাজার গেছেন তারা জানতে পারবেন যে হোটেল কিন্তু বিভিন্ন কোয়ালিটির আছে। আপনি 1000 টাকা, 500 টাকা, 5000 টাকা, 10000 টাকা সব ধরনের হোটেল আপনি পাবেন। তো হোটেলের কস্টটা একটা ফ্যাক্ট। তো এই হোটেলের কস্টটা একটা বাজেট ক্যালকুলেশন করতে হবে। সেটা হচ্ছে, যেহেতু আপনি হানিমুনে যাবেন সেহেতু ভালো হোটেলে থাকবেন আমি আশা করতেছি। তো আপনাকে তারা হোটেল একটা অফার দিচ্ছে। অফারটা হচ্ছে যে আপনি প্রথম 1 দিন থেকে 10 দিন পর্যন্ত থাকবেন, 1 দিন থেকে 10 দিন পর্যন্ত থাকবেন, প্রত্যেকটা নাইটের জন্য আপনাকে দিতে হবে 100 টাকা। আপনি যে হোটেলে থাকবেন সেই হোটেল ওনারা একটা অফার দিচ্ছে যে আপনি প্রথম 1 দিন থেকে 10 দিন পর্যন্ত যদি আপনি থাকেন, তাহলে প্রত্যেক নাইটের জন্য আপনাকে 100 টাকা করে দিতে হবে। কিন্তু যদি আপনি আরো 10 দিন বেশি থাকেন, মানে 11 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত থাকেন, তাহলে আপনাকে 20% ডিসকাউন্ট দেওয়া হবে, মানে প্রত্যেক নাইটের জন্য আপনাকে 80 টাকা করে দিলে হবে। পরবর্তী দিনগুলোর জন্য। হ্যাঁ, পরবর্তী দিনগুলোর জন্য। এবং তারা আরো সুন্দর যেটা করছে সেটা হচ্ছে
আরো অফার দিচ্ছে যে আপনি যদি ভাই 20 দিনের পরে থাকেন তাহলে আপনাকে প্রত্যেক নাইটের জন্য 50 টাকা দিলে 50% ডিসকাউন্ট। কাস্টমারকে ধরে রাখার বিভিন্ন বুদ্ধি আসলে পাইতারিয়া, কারণ ওরা জানে যে হোটেলে কষ্ট একটা ফ্যাক্ট, এই জন্য মানুষ হানিমুনে কতদিন থাকবে, মানে টাকাই তো একটা ফ্যাক্ট, তাই না? তো এই জন্য তারা বিভিন্ন ভাবে ডিসকাউন্ট দিয়ে কাস্টমারকে ধরে রাখার চেষ্টা করতেছে। তো এইটারে আপনাকে ক্যালকুলেশন করে দিতে হবে। যদি আমি ইনপুট এখানে 20 দিন দেই তাহলে 20 দিনের হিসাবে কত টাকা হচ্ছে সেটা আপনি আমাকে ক্যালকুলেশন করে দিবেন। অ্যামাউন্টগুলো মনে রাখেন যে প্রথম 10 দিন 100 টাকা করে, পরের 10 দিন 20% ডিসকাউন্ট মানে 80 টাকা করে, তারপরে যদি আপনি থাকতে চান সারা জীবন থাকেন প্রত্যেকটা নাইটের জন্য আপনাকে 50 টাকা দিতে হবে, মানে 20 তারিখের পরে 20 দিনের পরে যতদিন আপনি থাকতে চান প্রত্যেকটা নাইটের জন্য আপনাকে 50 টাকা দিতে হবে। তো আমি আপনাকে যদি এখানে আউট ইনপুটে আমি আপনাকে বলি হচ্ছে 50 দিন, 50 দিন থাকবো, তাহলে 50 দিনে ক্যালকুলেশন করে আমাকে দেখাইতে হবে। আমি যদি বলি 5 দিন থাকবো তাহলে 5 দিনে ক্যালকুলেশন করে আমাকে দেখাইতে হবে। আপনি কিন্তু এই ফাংশনে হাত দিতে পারবেন না। আপনি হাত দিবেন কোন জায়গাতে? এই জায়গাতে আপনাকে আমি হাত দিতে বলবো, কারণ এটা হচ্ছে ইনপুট, এটা ইউজার দিবে, এটা হচ্ছে ইউজার ইনপুট দিবে। তো এই জায়গাতে সাপোজ আপনি 20 দিন থাকলেন বা 21 দিন থাকলেন, 21 দিন থাকার পরে আপনি ক্যাশিয়ারে টাকা জমা দিবেন না, তো ক্যাশিয়ারকে আপনি কি বলবেন যে আপনি 21 দিন থাকছেন। এখন ক্যাশিয়ার কি এরকম 1 2 করে হিসাব করবে যে প্রথম 10 দিন এতবার ইত্যাদি? সে অটোমেটিক্যালি তার কাছে একটা সফটওয়্যার আছে, একটা সফটওয়্যার আছে, সে অটোমেটিক্যালি বলে দেবে যেখানে সে 21 দিন থাকছে, সো 21 দিনে একটা ক্যালকুলেশন করে দেন, সে সফটওয়্যারটা অটোমেটিক ক্যালকুলেশন করে দিবে। বুঝতে পেরেছেন? জি ভাইয়া। মানে কোশ্চেনটা বুঝেন, অ্যানসার নিয়ে আগে মাথা ঘামায় না, কোশ্চেনটাই কিন্তু বোঝাটা ডিফিকাল্ট। আমি কি বলতে যাচ্ছি সেটা অ্যানসারটা আপনাকে দিতে হবে। আর লাস্ট আর একটা অ্যাসাইনমেন্ট আছে, সেটা হচ্ছে যে আপনার হাতে আপনার ফ্রেন্ড লিস্টে, আমি জানি আপনাদের ফেসবুকে মোটামুটি 5000 ফ্রেন্ড হয়ে গেছে, কিন্তু আমার যেটা হয়েছে সেটা যে আপনারা এই ব্যাচে ক্লাস নেওয়ার পর আমার মনে হয় মোটামুটি এখন 1000 এর কাছাকাছি গেছে, কিন্তু এর আগ পর্যন্ত আমার ছিল মনে হয় কত 400 500 ছিল, তার মধ্যে আমি হয়তো 2 300 চিনি না। তো আপনাদের মারফতে আমার ফ্রেন্ড সঙ্গে একটু বাড়ছে। তো যাই হোক, তো আপনাদের ফ্রেন্ড লিস্টে তো অনেক ফ্রেন্ড আছে, 1000টা বা 5000টা ফ্রেন্ড থাকতে পারে। এখন এই ফ্রেন্ড লিস্ট থেকে যার নামটা সব থেকে বড় সেই ফ্রেন্ডটাকে আপনাকে খুঁজে বের করতে হবে। এখন আপনার কাছে 5000টা ফ্রেন্ড আছে, আপনি একটা একটা করে খুঁজে বের করবেন? আপনি একটা একটা করে নাম চেক করবেন যে এর নাম হচ্ছে এতগুলো আছে, মানে ওয়ার্ড আমরা লেন্থ বের করতাম না, তো প্রত্যেকটা নামের লেন্থ বের করতে হবে যে কার নামের লেন্থটা সবচেয়ে বেশি, সেই নামটাকে আমি ফিক্স করব। এখন আমি নিজ থেকে নাম দিলাম, 10টা নাম দিলাম, তো এই 10টা নামের একটা ফাংশন তৈরি করতে হবে। তো আমি আপনাকে এই জায়গাতে নাম দিলাম, 10টা নাম দিলাম। এখন এই নামগুলা থেকে যেন আপনি খুঁজে বের করতে পারেন যে এই নামটা সব থেকে বড়, এটা যেন আপনি আমাকে বলতে পারেন যে হ্যাঁ এই নামটাই সব থেকে বড়। বুঝতে পেরেছেন? ভাইয়া তার মানে হচ্ছে নামে ইনপুটটা দেওয়া হবে, 10 জনের নামে ইনপুট দেওয়া হবে। হ্যাঁ, 10 জনের নাম আপনি ইনপুট দেন, সমস্যা নেই, কিন্তু 10 জন থেকে আমাকে ক্যালকুলেশন করে বের করতে হবে যে এই নাম সবচেয়ে বড়। আর ভাইয়া নামের মধ্যে কি স্পেস থাকবে, স্পেস সহ? নামে স্পেস দেওয়ার দরকার নাই, দিলে দেন সমস্যা নাই, স্পেসও সে কাউন্ট করবে, স্পেসে একটাকে ওয়ার্ড কাউন্ট করবে। এটা কি ওয়ার্ড কাউন্ট করে মানে বড়টা বের করবে? হ্যাঁ, ওয়ার্ড ভাইয়া আমি কাউন্ট। কিন্তু ভাইয়া লেটার ওয়ার্ড না লেটার। হ্যাঁ, ওয়ার্ড না, তাহলে সরি, প্রথম থেকে বললে ভালো হতো, ওয়ার্ড বুঝি নাই কি করতে হবে। কোনটা একটু লাস্ট অ্যাসাইনমেন্ট আছে, একটু প্রথমটা আর যদি বলতেন স্যার। প্রথমটা? না স্যার, লাস্টটা একদম লাস্ট। ও লাস্টেরটা হচ্ছে মনে করেন যে আপনার কাছে এক গাদায় নাম আছে, অনেকগুলো আপনার ফোন নাম্বারে অনেকগুলো ফোন নাম্বার সেভ করা আছে। আপনি চাচ্ছেন যে বা আপনার ফেসবুকে 100 জন ফ্রেন্ড আছে, তো 100 জন ফ্রেন্ড থেকে যার নামটা সবথেকে বড় লেন্থ, নামের লেন্থটা, যেমন আমার নামটা কি আনোয়ার হোসাইন, ঠিক আছে, নামটা ভাইয়া বড় এটা না? বুঝেছে ভাই, এটা বুঝেছে, কিন্তু ফেসবুকে ওখানে মানে এখানে হচ্ছে নামগুলো কিভাবে শো করা হবে ভাইয়া? নামগুলো তো আপনি সবগুলো শো করাবেন না, নাম শো করাবেন হচ্ছে একটা। আমি আপনাকে একটু সংক্ষিপ্ত করে বলে দিই। মানে ফেসবুকের সাথে এটা কিভাবে কানেক্ট করব? ফেসবুকের নাম না আপু, এটা হচ্ছে এমনি একটা মানে এক্সাম্পল, আপনাকে নাম দেওয়া হবে এই যে 5টা নাম। ভেরিয়েবল ডাটা, হ্যাঁ, এটা দিলাম হচ্ছে অ্যারে। তো অ্যারের মধ্যে আপনি নাম লিখলেন হচ্ছে আনোয়ার, আবার একটা নাম দিলাম হচ্ছে এখন ক্লিয়ার ভাই, এখন বুঝেছি ভাই। আমি ভেবেছিলাম ফেসবুক থেকে কানেক্ট করতে হবে, আমি এটা বুঝতে পারছিলাম না কিভাবে করব। তো এইরকম একটা অ্যারের মধ্যে আপনি 10টা বা 20টা নাম নেবেন, কিন্তু আমাকে ক্যালকুলেশন করে দেখাইতে হবে যে হ্যাঁ এই নামটাই সবথেকে বড়, এই নামের লেন্থটা সবথেকে বড়। বুঝতে পেরেছেন?
জি ভাই এখন বুঝতে পারছি। কথা ক্লিয়ার না আচ্ছা ভাইয়া ভাইয়া মানে প্রথমে আমরা একটা অ্যারে নিলাম, কিন্তু যখন আমরা হচ্ছে চেক করব, তো চেক করার জন্য হচ্ছে আমরা কি করব, যে প্রথমে হচ্ছে আউটপুট বা একটা হচ্ছে ভেরিয়েবল নিয়ে আপনি এখানে চেক করার জন্য অ্যানসার নিয়ে কথা হবে না, আপনি কোশ্চেন বুঝছেন সেটা বলুন, অ্যানসার নিয়ে আপনি চিন্তা করবেন সারা রাত। কোয়েশ্চেন বুঝেছি ভাইয়া, কোয়েশ্চেন বুঝেছি, কিন্তু হচ্ছে এটাকে আমরা শো করাবো কি, কিভাবে চেক করব শেষ পর্যন্ত আপনি কিভাবে চেক করবেন, বা আমরা লাস্ট আউটপুট কিভাবে চেক করব, মানে আউটপুটটা কি আসবে আমি এটা এখনো ক্লিয়ার না। আউটপুট একটা নাম আসবে ওখান থেকে, ওই যে অ্যারের মধ্যে যে দেখালাম ওই অ্যারের আচ্ছা ভাইয়া, আচ্ছা বুঝেছি ভাইয়া, এখন একটা নাম বুঝেছি, ভাইয়া আসবে, বুঝেছি। সে চেক করবে, চেক করে একটা নাম বের করে নিয়ে দেখাবে যে হ্যাঁ আমি একটা নাম পাইছি, এই নামটা সবথেকে বড়। জি ভাই এখন বুঝেছি। ওকে ক্লিয়ার। এখন এই অ্যাসাইনমেন্টটা আপনারা সামনে ক্লাস, যদি সময় আছে সামনে ক্লাসে জমা দিবেন।